বজ্রপাতের দৃশ্য দিয়ে ড্রামা শুরু হয়। আমরা একজন ইমর্টালকে দেখতে পাই যে কোনো একটি ম্যাজিক্যাল ওয়েপন তৈরি করে ছেড়ে দেয়। এই ম্যাজিক্যাল ওয়েপনটা ছিল একটি হাত পাখা। এই ওয়েপনটা উড়তে উড়তে সোজা একটি মাউন্টেনের দিকে চলে যায়। সেই মাউন্টেনে বেশ কিছু ইমর্টাল ছিল যারা এই অস্ত্রটাকে ধরার চেষ্টা করছিল। তবে বহু চেষ্টার পরেও কেউই এই অস্ত্রটাকে ধরতে পারে না। এই মাউন্টেনের নাম ছিল কুনলুন মাউন্টেন। এখানে যুদ্ধের দেবতা তার স্টুডেন্টদের নিয়ে থাকতো। সেখানে যুদ্ধের দেবতা চলে আসে এবং ওই পাখাটি ধরে ফেলে। তখন তার স্টুডেন্টরা বলতে থাকে, মাস্টার, প্রায় 1000 বছরেও কুনলুন মাউন্টেনে কোনো ম্যাজিক্যাল ওয়েপন আসেনি। সেই দেবতা কোনো কথা না বলে ওই অস্ত্রটা আবারও ছেড়ে দেয়, আর তার স্টুডেন্টরা সেই ওয়েপনের পিছনে ছুটতে থাকে। পরবর্তী সিনেই আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে ছিল একটি হোয়াইট 9-টেইলড ফক্স, মানে 9 লেজ বিশিষ্ট যে শেয়ালগুলো থাকে। এই মেয়েটির নাম কিয়ান। সে কিনকিউয়ের প্রিন্সেস। আপনারা যদি ইটারনাল লাভ অফ ড্রিম ড্রামাটি দেখে থাকেন, যেটা ইতিমধ্যে আমার চ্যানেলে এক্সপ্লেন করা হয়েছে, তাহলে অবশ্যই এটা জানবেন যে কিনকিউ হচ্ছে শেয়ালদের রাজ্য। গড জিয়ান নামে একজন কিয়ানকে কুনলুন মাউন্টেনে নিয়ে এসেছে। কিয়ান অনেক উৎসাহ নিয়ে মাউন্টেন দেখছিল। তখন গড জিয়ান ম্যাজিক দিয়ে কিয়ানকে একটি ছেলের মতো রূপ দিয়ে দেয়, আর তারপর বলে যে কুনলুন মাউন্টেন কোনো মেয়েকে তাদের ডিসিপ্লিন হিসেবে অ্যাকসেপ্ট করে না। মানে এই কুনলুন মাউন্টেনে যে দেবতা থাকে, যুদ্ধের দেবতা, সে কোনো মেয়েকে তার স্টুডেন্ট হিসেবে নেয় না। এই কারণে কিয়ানকে ছেলে হয়ে যেতে হবে এবং তার নাম হবে ইন। ইন জিয়ানকে জিজ্ঞাসা করে যদি যুদ্ধের দেবতা তাকে চিনে ফেলে। জিয়ান তখন বলে, তোমার ভাগ্য ভালো হলে চিনতে পারবে না। এই যুদ্ধের দেবতার নাম ছিল মোইয়ান, আর মোইয়ান জিয়ানের ছোট ভাই ছিল। তারা যখন মাউন্টেনের ভেতরে যায়, সেখানে অন্য একটা ছেলেকে দেখা যায় যে যুদ্ধের দেবতা মানে মোইয়ানের স্টুডেন্ট হতে এসেছে। সে রোগা পাতলা ইনকে দেখে মজা নিচ্ছিল। তবে তখনই সেই ম্যাজিক্যাল ওয়েপন মানে হাত পাখাটি উড়তে উড়তে ইনের সামনে এসে দাঁড়ায়। জিয়ানের ইশারাতে ইন ওই পাখাটি ধরতেই পাখাটি ইনের হাতে নিরিবিলি চলে আসে, মানে ইনের বশ্যতা স্বীকার করে নেয়। সব স্টুডেন্টরা সেখানে দৌড়ে এসে ইনের হাতে ওই পাখাটি দেখে অবাক হয়ে যায়। এরই মধ্যে সেখানে মোইয়ান চলে আসে। মোইয়ান যখন ইনের দিকে তাকায়, সে প্রথমবারই বুঝতে পেরে যায় ইন একজন মেয়ে। তবে মোইয়ান খেয়াল করে ওই পাখাটা ইন ধরতে পেরেছে। তার মানে ইনের হয়তো ভাগ্যেই ছিল সে মোইয়ানের ডিসিপ্লিন হবে। তাই সে কোনো কথা না বলে ইনকে তার ডিসিপ্লিন হিসেবে মেনে নিতে রাজি হয়। পরবর্তী সিনে দেখা যায় ইন এবং যে ছেলেটি নতুন এসেছিল, যার নাম ছিল লান, তারা একসাথে বসেছিল। মোইয়ানের অলরেডি 15 জন স্টুডেন্ট ছিল, আর মোইয়ান তার স্টুডেন্টদের নাম্বার হিসেবে ডাকতো। এখন যেহেতু একদিনে 2 জন স্টুডেন্ট চলে এসেছে, তাই কে আগে আর কে পরে এই বিষয়টা নিয়ে একটা দ্বন্দ্ব লেগে যায়। তবে ইন সোজা দাঁড়িয়ে বলে তাকে যদি সিনিয়র মানে প্রথম নাম্বার না দেওয়া হয়, তাহলে সে মোইয়ানের স্টুডেন্ট হবে না। মোইয়ানের অন্যান্য স্টুডেন্টরা রেগে গিয়ে বলছিল এটা তো তার মাস্টারের অপমান, কত বড় সাহস সে মাস্টারের মুখের উপরে কথা বলে। তবে মোইয়ান মুচকি হাসে, তারপর বলে যে সে কেন জুনিয়র হতে চাচ্ছে না। ইন তখন বেশ সাবলীল ভাষায় বলে সে তার পরিবারের সবচেয়ে ছোট সন্তান, শুধুমাত্র পরে জন্মগ্রহণ করার কারণে সে জুনিয়র। আর এখানে সে লানের একটু পরে এসেছে বলে এখন লানের পরের নাম্বার নিতে হবে। এটা সে কোনোভাবেই মেনে নিবে না। মোইয়ান তখন একটু হাসে এবং বলে যদি ইন পরের নাম্বারটি নেয়, তাহলে তাকে ওই ম্যাজিক্যাল ওয়েপন মানে হাত পাখাটি দিয়ে দেওয়া হবে। এটার নাম ছিল পিউরিটি ফ্যান। এটা শোনার পর ইন রাজি হয়ে যায় জুনিয়র হওয়ার জন্য। এরপরে লানকে 16 এবং ইনকে 17 নাম দেওয়া হয়, যেহেতু সবাইকে নাম্বার অনুযায়ী ডাকা হতো। তবে ইনকে যে ওই পিউরিটি ফ্যানটা মোইয়ান দিয়ে দিয়েছে, এটা যখন হেভেনলি লর্ড শুনতে পায়, সে অনেক অবাক হয়। হেভেনলি লর্ড ছিলেন মোইয়ানের বাবা। যা হোক, এরপরেই আমাদের কিয়ানের কণ্ঠে কিছু কথা শোনানো হয়, যেখানে বলা হচ্ছিল যে 10,000 বছর আগে বিশাল একটি যুদ্ধ লেগেছিল। প্রাচীন দেবতারাও সেই দুর্দশার মধ্যে পড়ে একের পর এক মারা যেতে থাকে।
পৃথিবীতে হ্যাভেন বাদে শুধুমাত্র 3টি ক্লানই বেঁচে ছিল, ড্রাগন ক্লান, ফেনিক্স ক্লান এবং নাইন টেইলড ফক্স ক্লান। ফক্স ক্লানের সবচেয়ে ছোট সন্তান হচ্ছে বাইকিয়ান, এবং সে ছোটবেলা থেকেই প্রচণ্ড দুষ্টু আর যেখানে যায় সেখানে কোনো না কোনো ঝামেলা পাকায়, যে কারণে তার বাবা মা গড জিয়ানের মাধ্যমে তাকে মোইয়ানের কাছে পাঠিয়ে দিয়েছে একটা ছেলের রূপে। এরপরেই আমরা ইন এবং লানকে মর্টাল ওয়ার্ল্ডে দেখতে পাই। ইনের কাছে একটা মহিলা আসে হাত দেখাতে। ওরা আসলে মাঝে মাঝে মর্টাল ওয়ার্ল্ডে এসে ফান করে। ইন ওই মহিলার হাত দেখে বলে যে আপনার জীবনে ভালোবাসা আসতে অনেক সমস্যা হবে, মানে লাভ লাইফটা অনেক ডিফিকাল্ট। তো পাশ থেকে লান এসে বলে যে তোমার চেহারা একটু সুন্দর বলে তুমি সব কাস্টমার কেন নিয়ে নাও। সে ওই মহিলাকে তার কাছে ডেকে নিতে থাকে। তখনই একটা লোক এসে ওই মেয়েটাকে ডিস্টার্ব করতে শুরু করে। ইন আর লান চিন্তা করছিল এখনই হয়তো হিরোর মতো কেউ আসবে এবং ওই লোকের সাথে ঝামেলা শুরু করবে। ঠিক তেমনটাই হয়, একটা লোক এসে সেখানে ঝামেলা শুরু করে ওই মহিলাকে ডিস্টার্ব করার জন্য। তবে ইন আর লানের এসব দেখার সময় নেই, তাদের দ্রুত ফিরে যেতে হবে কুনলুন মাউন্টেনে। তারা অলরেডি লেট হয়ে গিয়েছে। তারা যখন মাউন্টেনে ফিরে আসছিল দেখা যায় তাদের পিছু পিছু সেই মহিলাও এখানে চলে এসেছিল। ওই মহিলা বলছিল যে ছেলেটির হাতে পিউরিটি ফ্যান ছিল, তাই না? তার মানে ও মোইয়ানের অনেক কাছের কেউ। পেছন থেকে একজন মেইড বলছিল আপনার তাকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল। এরপরই দেখা যায় ইন এবং লান মাস্টারের সামনে হাঁটু গেড়ে বসে আছে। তাদের এক সিনিয়র সুপারিশ করছিল যে ওরা এবার মর্টাল ওয়ার্ল্ডে গিয়ে কোনো ঝামেলা পাকায়নি। আসলে এরা দুইজন মাঝে মাঝেই মর্টাল ওয়ার্ল্ডে গিয়ে ঝামেলা পাকাতো। মোইয়ান তখন বলে যে সে আজই বাইরে থেকে ফিরেছে, এই কারণে সে অনেক ক্লান্ত, রেস্ট নিতে চায়। সবাইকে চলে যেতে বলে, এই বিষয়টা সে পরে দেখবে। তবে যাওয়ার সময় সে ইনকে ডেকে রেখে দেয়। ইনকে নিয়ে সে তার স্টোর রুমে যায়, যেখানে সে ইনের জন্য ওয়াইন নিয়ে এসেছিল। সে কিনকিউতে গিয়েছিল এবং গর্জিয়ানের থেকে ইনের জন্য 3 বোতল ওয়াইন নিয়ে এসেছে, কেননা পরবর্তী দিনে ইনের জন্মদিন ছিল সেটার গিফট হিসেবে। মোইয়ান তো জানতো যে ইন মেয়ে এবং সে ইনকে স্পেশালি ট্রিট করত। ড্রিঙ্কগুলো দেখে ইন অনেক খুশি হয়। সে ড্রিঙ্কগুলো নিয়ে যখন বাইরে আসছিল তখনই কালো রকম একটি ছায়া এসে ইনকে তুলে নিয়ে যায়। তবে একজন দেখে ফেলে যে কালো একটি ছায়ামূর্তি এখান থেকে চলে গিয়েছে। এদিকে ইনকে তুলে নিয়ে গিয়েছিল সেই মহিলা, ইন যার হাত দেখেছিল মর্টাল ওয়ার্ল্ডে। এই মহিলাটি ছিল একজন গডেস, যার নাম ইয়াও গুয়াং। ইয়াও গুয়াং আসলে মোইয়ানকে ভালোবাসে, আর মোইয়ান যেহেতু ইনকে একটু এক্সট্রা কেয়ার করত, তাই সে ইনকে তুলে নিয়ে এসেছে। গুয়াং ইনকে বলছিল তাকে মাস্টার হিসেবে মানতে, মানে সে এবার মোইয়ানের কাছ থেকে তার স্টুডেন্টকে নিয়ে আসতে চাচ্ছিল। তবে ইন বলে যে আমার মাস্টারের এক আঙ্গুলের মতো যোগ্যতাও আপনার নেই, আমাকে আপনার ডিসিপ্লিন করার কথা ভাববেন না। এটা শুনে গুয়াং ইনের কাছে গিয়ে ওর মুখ তুলে বলে যে কি বললে, আবার বলো। ইন সাহসিকতার সাথে আবারও একই কথা বলে। গুয়াং তখন ইনকে পানির মধ্যে একটি জেলে আটকে রাখতে বলে। পরবর্তীতে দেখা যায় ইনকে পানির মধ্যে আটকে রাখা হয়েছে। ইন তখন বলছিল এটা সামান্য একটু পানি, এখানে আমার কোনো সমস্যাই হচ্ছে না। তবে তারা যখন সেখান থেকে চলে যায় দেখা যায় জেলের মধ্যে আরো বেশি পানি আসছে, মানে আস্তে আস্তে করে পানির লেভেল বাড়তে থাকবে। তখন তো ইন একটু ভয় পেয়ে যায়, সে তাকে বাইরে বের করার জন্য চিৎকার করছিল। এদিকে মোইয়ানের স্টুডেন্টরা অনেক টেনশনে পড়ে গিয়েছিল ইনকে নিয়ে। সবাই খোঁজাখুঁজি করার পর বুঝতে পারে যে ইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা চিন্তা করছিল যে ইনকে কে নিয়ে যেতে পারে। প্রথমে তো তারা ভাবছিল হয়তো গোস্টরা এমন করেছে, কিন্তু পরে অন্য একজন বলে যে গোস্টদের এত সাহস হবে না যে কুনলুন মাউন্টেনে এসে মোইয়ানের স্টুডেন্টকে কিডন্যাপ করবে, বরং এটা অন্য কারো কাজ। তখন সেখানকার একজন সিনিয়র বুঝতে পারে যে এটা গুয়াং করেছে, কেননা গুয়াং এক সময় কুনলুন মাউন্টেনে থাকতো। সে অবাধে কুনলুন মাউন্টেনে যাতায়াত করতে পারে এবং সবকিছু তার পরিচিত। তখন তারা তাদের মাস্টারের কাছে যায় এবং এই বিষয়টি জানায়। পরবর্তীতে দেখা যায় গুয়াং ইনের কাছে আসে। তখনও ইন রাজি হয়নি গুয়াংকে তার মাস্টার হিসেবে মেনে নিতে। গুয়াং তখন বলে যে ওকে আরো কিছুক্ষণ টর্চার করো, ওকে বাধ্য করো আমাকে মাস্টার হিসেবে মেনে নিতে।
তবে গুয়াং যখন সেখান থেকে বের হয় ততক্ষণে সেখানে মো ইয়ান চলে এসেছে। গুয়াংকে সে জিজ্ঞাসা করে, তোমার জেলের মধ্যে কি আমার কোনো স্টুডেন্ট? গুয়াং তখন বলে যে এটা আমার প্যালেস, আমার প্যালেসে আপনি আমার অনুমতি ছাড়া ঢুকতে পারেন না। মো ইয়ান গুয়াংকে বলছিল সরে যেতে, সে জেল চেক করবে। তবে গুয়াং তখন মো ইয়ানের উপর অ্যাটাক করে বসে। তবে সে তো আর মো ইয়ানের সাথে পারবে না। মো ইয়ান তাকে ধাক্কা মেরে ডিরেক্ট জেলে ঢুকে যায় এবং জেল ভেঙে সে ইনকে বের করে আনে। ইনের অবস্থা তখন প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে। মো ইয়ান ইনকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। ইন তখন বলে, এটা তো শুধুমাত্র একটা পানির জেল, আমাকে সুস্থ থাকতে হবে এবং আগামীকাল আমার জন্মদিন পালন করতে হবে আর আপনার দেয়া ওয়াইন খেতে হবে। এখনো সে ওয়াইনের কথা চিন্তা করছিল। মো ইয়ান গুয়াংকে বলে যে তুমি কুনলুন মাউন্টেন থেকে আমার একজন ডিসিপ্লিনকে কিডন্যাপ করার সাহস দেখিয়েছ, এটার উত্তর তো তোমাকে দিতেই হবে। সে একটি মাউন্টেনে গুয়াংকে দেখা করতে বলে যায়, মানে যুদ্ধের আহ্বান জানায়। মো ইয়ান ইনকে নিয়ে কুনলুন মাউন্টেনে ফিরে আসে। তবে ইন অসুস্থ হয়ে পড়েছিল আর জ্বরের ঘোরে সে মাস্টার মাস্টার করে ডাকছিল। মো ইয়ান যখন ইনের কাছে যায়, ইন মো ইয়ানের হাত জড়িয়ে ধরে আর কোনোভাবেই সে মো ইয়ানের হাত ছাড়ছিল না। মো ইয়ান তখন তার স্টুডেন্টদের বলে যে আমি ওর দেখাশোনা করছি, তোমরা যাও রেস্ট নাও। এরপরে মো ইয়ানের কাছে তার বড় ভাই জিয়ান আসে। জিয়ান মো ইয়ানকে বলে যে গুয়াংয়ের সাথে যুদ্ধ না করলেই নয়। মো ইয়ান তখন বলে যে কুনলুন মাউন্টেন সবচেয়ে নিরাপদ জায়গা, এখান থেকে যদি যে কেউ যে কোনো সময় আমার স্টুডেন্টদের কিডন্যাপ করে নিয়ে যেতে পারে এবং আমি তাকে ছেড়ে দিই, তাহলে আমার স্টুডেন্টরা নিরাপত্তাহীনতায় ভুগবে, তারা ভয় পেয়ে যাবে। তবে এই খবর যখন হ্যাভেনলি লর্ড জানতে পারে তখন সে আরো বেশি অবাক হয়ে যায় যে ইনের কারণে সে এবার অন্য একটি গডেসের সাথে যুদ্ধ পর্যন্ত বাঁধিয়ে দিয়েছে। হ্যাভেনলি গড বলছিল যে তার ইচ্ছা করছে ইনের সাথে একবার দেখা করার। ইন কি দিয়ে মো ইয়ানকে পটিয়েছে যে সে তাকে এত বেশি ভালোবাসে। পরবর্তী সিনে দেখা যায় মো ইয়ান আর গুয়াং এর যুদ্ধ হচ্ছে এবং স্বাভাবিকভাবে গুয়ান মো ইয়ানের সাথে পেরে ওঠে না। মো ইয়ানের স্টুডেন্টরা লুকিয়ে তাদের যুদ্ধ দেখছিল। গুয়াং যখন হেরে যায় তখন সে মো ইয়ানকে ডেকে বলে যে আগের কথা চিন্তা করো, যখন তুমি কুনলুন মাউন্টেনে থাকতে না তখন আমরা একে অপরের ভালো পরিচিত ছিলাম। গুয়াং মো ইয়ানকে প্রচন্ড রকম ভালোবাসতো। তবে মো ইয়ান বলে যে আমরা শুধুমাত্র পরিচিত ছিলাম, আপনি বাড়িয়ে বলছেন, আর সেখান থেকে চলে যায়। মো ইয়ানের স্টুডেন্টরা ভাবছিল যে মাস্টার আরো একটা মহিলা হৃদয় ভাঙলো। পরবর্তী সিনে দেখা যায় ইনের জ্ঞান ফিরেছে। ইনের সিনিয়র থেকেও জানতে পারে ও একটি ছোট বাচ্চা মেয়ের মতো মাস্টারের হাত ধরে রেখেছিল আর মাস্টার সারা রাত ওর পাশে বসে ওর সেবা করেছে। ইন তো অনেক অবাক হয়ে যায়, সে দ্রুত ছোটে মাস্টারের কাছে মাফ চাইতে। তবে তখনই একজন ইনের জন্য খাবার নিয়ে সেখানে আসে আর তারপর বলে যে মাস্টার তার জন্য শাস্তি ঘোষণা করেছে, ওই মর্টাল ওয়ার্ল্ডে যাওয়ার পানিশমেন্ট। তাকে একটি বইয়ের 30,000 কপি করতে বলা হয়। এটা শুনে তো ইনের মাথায় হাত। তবে ইনের সাথে দেখা করতে একটি মহিলা এসেছিল যে হলে বসেছিল। ইন অবাক হয়ে চিন্তা করে তার সাথে কোন মহিলা দেখা করতে আসলো। সে যখন তার সিনিয়রের সাথে সেখানে যায় দেখতে পায় একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তবে ইন এই মেয়েটিকে চিনত না, এমনকি এই মেয়েটি জানতো না যে ইন একজন মেয়ে। মেয়েটি পরিচয় দেয় তার নাম জুয়ানু, সে ইনের বড় ভাবির বোন। ইনের সেই সিনিয়র সেখান থেকে চলে গেলে জুয়ানু তাকে একটি চিঠি দেয়, যে চিঠিটি ইনের ভাই তাকে পাঠিয়েছে। চিঠিটা পড়ার পর ইন জানতে পারে এই মেয়েটিকে তার বাবা জোর করে বিয়ার স্পিরিট মানে ভাল্লুকের সাথে বিয়ে দিচ্ছিল। তবে মেয়েটি বিয়েতে রাজি না বলে সে পালিয়ে তার বোনের কাছে চলে আসে, মানে ইনের বড় ভাবির কাছে। তবে ইনের বড় ভাবি প্রেগনেন্ট, আর তাছাড়া কিনকিউতে তাকে রাখলে অবশ্যই তাকে খুঁজে পেয়ে যেত। এই কারণে তার ভাই জুয়ানুকে ইনের কাছে পাঠিয়েছে কিছুদিনের জন্য রাখতে। ইন তো বিপদে পড়ে যায়, এখানে তো শুধুমাত্র ছেলেরাই থাকে, একজন মেয়ে এখানে কিভাবে থাকবে, আর তার জন্য অবশ্যই তার মাস্টারের পারমিশন নিতে হবে। চিঠিটা পড়ার পর ইন যখন চিঠিটা জুয়ানুকে ফেরত দেয়, জুয়ানু তখন কান্না করতে শুরু করে। ইন জুয়ানুকে একটু আশ্বস্ত করে ছুটে যায় তার মাস্টারের কাছে। তার সিনিয়র জিজ্ঞাসা করে যে ইন এখানে কেন এসেছে।
ইন খুব ভয় পাচ্ছিল যে মাস্টার রাজি হবে না, কেননা এখানে তো শুধু ছেলেদেরই থাকার অনুমতি আছে। তখন তার সিনিয়র বলে যে এমন কোনো বিষয় না, এর আগে তো এখানে গুয়াংও থাকতো তার সম্পূর্ণ রেসিডেন্স নিয়ে, মানে মেড থেকে শুরু করে সবাইকে নিয়ে। আর এখন তো মাত্র একটা মেয়ে যে কিছুদিনের জন্য এসেছে বিপদে পড়ে। ইন তখন বলে যে মাস্টার যদি রাজিও হয় তাহলে ওই মেয়েটি থাকবেই বা কোথায়। পেছন থেকে মইয়ান এসে বলে যে তোমার প্যালেসে। মইয়ান তো আগে থেকেই জানতো যে ও মেয়ে। ইন তখন বলে যে আমিও তো একজন ছেলে। মাস্টার অদ্ভুতভাবে তার দিকে তাকায়। ইন একটু অপ্রস্তুত হয়ে বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে দেখা যায় ওই মেয়েটিকে ইন নিজের প্যালেসে নিয়ে এসেছে এবং একটি রুম দেখিয়ে দিয়ে বলে এখানে থাকো, কোনো সমস্যা হলে আমাকে বলো। ইনের এখন তাড়া ছিল, কেননা তাকে একটি বইয়ের 30,000 কপি করতে হবে। তবে এই মেয়েটি ইনের দিকে তাকিয়ে লাজুক হাসি দেয়, সে হয়তো ইনের প্রেমে পড়ে যাচ্ছিল। ইন্টারেস্টিং। ইন সেখান থেকে একটি পদ্মপুকুরের কাছে আসে এবং ওই পদ্মপুকুরের পাড়ে দাঁড়িয়ে বলে যে আমি হয়তো কিছুদিন তোমাদের এখানে আসতে পারবো না, তোমাদের যত্ন নিতে পারবো না, কেননা আমাকে 30,000 কপি বই লিখতে হবে। ইন ওই পদ্মপুকুরের পাশ থেকে যাওয়ার পরেই আমরা মইয়ানকে সেখানে দেখতে পাই। পাস্টের একটি সিন থেকে দেখা যায় এই পদ্মপুকুরে যে গোল্ডেন কালারের পদ্মটি রয়েছে এটি আসলে হেভেনলি লর্ডের দেওয়া একটি উপহার। হেভেনলি লর্ড মইয়ানকে এই পদ্মটা দেওয়ার পর বলে যে তুমি তোমার ইমর্টাল পাওয়ার ব্যবহার করে এই পদ্মটার যত্ন নিও, যতদিন না পর্যন্ত এই পদ্মটা একটা সম্পূর্ণ মানুষের রূপ নেয়। তার মানে এই পদ্মটা কখনো না কখনো মানুষের রূপ নেবে। সেখানে মইয়ানের 9 নম্বর ডিসিপ্লিন আসে। মইয়ান তাকে বলে দেয় যে তুমি 17 মানে ইনের দায়িত্ব নিও যেন সে 30,000 কপি বই ঠিকভাবে করে, কেননা মইয়ান 15 দিনের জন্য ধ্যানে বসতে যাচ্ছিল। আর এই 15 দিন যাতে ইন কোনো ঝামেলা না পাকাতে পারে এই কারণেই মইয়ান তাকে ওই পানিশমেন্টে দিয়েছে। এরপরেই দেখা যায় ইন সেই বইয়ের কপি করছিল। সে কিছু কপি এনে নাইনকে দেয় সেটা রিভাইজ করার জন্য, মানে ঠিক করে কপি হচ্ছে কিনা সেটা দেখানোর জন্য। তো নাইন যখন ওই বিষয়টি দেখছিল, ইন নাইনের কাছে এসে বলে তুমি কি জানো কিনকিউতে যে সেকেন্ড প্রিন্স আছে তার ওয়াইফের বাচ্চা হতে চলেছে, যে কারণে কিনকিউতে বিশাল করে অনুষ্ঠান হবে, চলো আমরা সেই অনুষ্ঠানে যোগদান করি। নাইন ইনকে জিজ্ঞাসা করে তুমি কি এই ব্যাপারে নিশ্চিত? ইন তখন বলে যে 100% নিশ্চিত, কেননা ইন তো জানেই যে তার ভাবি প্রেগনেন্ট। ইন এবার একটু নড়ে চড়ে বসে, সে বুঝতে পারে সে নাইনকে পটাতে পারবে। সে তখন নাইনকে বলে যে আমি একটি শর্টকাট রাস্তা জানি যেটার মাধ্যমে আমরা একদিনেরও কম সময়ের মধ্যে কিনকিউতে গিয়ে ফিরে আসতে পারবো। নাইন তখন বলে যে মাস্টার তাকে দায়িত্ব দিয়েছে ইনকে দেখে রাখার জন্য। ঠিক এই সময় ইন বলে যে আরে আমি তো পালিয়েও চলে যেতে পারি, আমি তো তোমার কথা ভেবেই যাচ্ছি না, আমি যদি পালিয়ে চলে যাই তাহলে তো তুমি মাস্টারের কথা রাখতে পারবে না, আর তুমি যদি আমার সাথে যাও তাহলে তো তোমার মাস্টারের কথা রাখা হলো, কেননা তুমি যেহেতু আমার সাথে থাকবে তুমি আমাকে দেখেই রাখতে পারবে। নাইনের এবার এই বিষয়টা পছন্দ হয়। আর একটু পরেই দেখা যায় নাইন আর ইন দুজনে বেরিয়ে পড়েছিল কিনকিউয়ের উদ্দেশ্যে। তবে তারা একটি ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বলছিল যে এখানেই তো হওয়ার কথা কিনকিউ। নাইন ভয় পাচ্ছিল কেননা কিনকিউ আর গোস্ট রিলাম একদম পাশাপাশি, আর ঘোস্টদের সাথে মইয়ানের চরম শত্রুতা রয়েছে, যদি তারা ধরা পড়ে যায় তাহলে বিপদে পড়ে যাবে। তবে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তারা ঘুরতে ঘুরতে আসলেও ঘোস্ট রিয়েলামের মধ্যে প্রবেশ করে ফেলেছিল এবং কিছু ঘোস্ট এসে তাদের উপরে আক্রমণ করে। এখানে তারা তাদের ম্যাজিকও ব্যবহার করতে পারছিল না, যে কারণে তাদের হাতে যথাসম্ভব যুদ্ধ করতে হয়। তবে ওই ঘোস্টগুলো হঠাৎ করে আত্মহত্যা করে নেয়। ইন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে ওরা আত্মহত্যা কেন করলো। নাইন তখন বলে এটা ওদের একটা সিগন্যাল, ওরা ওদের রাজার কাছে সিগন্যাল পাঠিয়ে দিয়েছে যে এখানে অন্য কেউ প্রবেশ করেছে। দেখতে দেখতে সেখানে আরো একদল ঘোস্ট চলে আসে। তারা পালানোর চেষ্টা করলেও পালাতে পারে না, চারদিক থেকে ঘোস্টরা তাদেরকে ঘিরে ফেলে। সেখানে ঘোস্টদের ফার্স্ট প্রিন্স লিউন এবং প্রিন্সেস ইয়ানজি উপস্থিত ছিল। ইয়ানজি প্রথম দেখাতেই ইনের প্রেমে পড়ে যায়, সে তো আর জানতো না যে ইন মেয়ে। ইয়ানজি লিওনের থেকে জানতে পারে যে ওরা সেলেস্টিয়াল ট্রাইব, মানে ইমর্টাল। ইয়ানজি তখন বলে যে ইমর্টালরা তো অনেক সুন্দর। যা হোক, সেখানে ঘোস্টদের রাজা চলে আসে। ঘোস্টদের রাজা যখন জিজ্ঞাসা করে যে ওরা কোথা থেকে এসেছে,
ইন তো একটু বেশি পাকনা। সে বলে যে সে জিয়ানের সাথে থাকে, ঘুরতে ঘুরতে ভুল করে এই রাজ্যে চলে এসেছে। মানে ইমর্টালদের সাথে ঘোস্ট রাজার তেমন কোনো শত্রুতা ছিল না, শত্রুতা ছিল শুধুমাত্র মইয়ানের সাথে। তো ঘোস্ট রাজা তখন বলে যে তোমরা যেহেতু জিয়ানের লোক, তাহলে তো তোমাদের এইভাবে ছাড়তে পারে না। ইনরা চলে যাওয়ার চেষ্টা করছিল, তখন ঘোস্ট রাজা একটি গোল্ডেন টাইগারকে ডাক দেয়। গোল্ডেন টাইগারটি এসে মানুষের রূপ নিয়ে নেয়, আর এরপরেই দেখা যায় ওদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ঝিমিং প্যালেসে। ঝিমিং প্যালেস হচ্ছে ঘোস্টদের রাজপ্রাসাদ আর কি। যেতে যেতে ঘোস্টদের প্রিন্সেস ইয়ানজি এসে ইনকে জিজ্ঞাসা করে যে ইন বিবাহিত কিনা। ইন তখন মাথা নেড়ে জবাব দেয় যে সে বিবাহিত না। প্রিন্সেস খুশি হয়ে সেখান থেকে চলে যায়। নাইন তখন খোঁচা মেরে বলে যে প্রিন্সেস মনে হয় তোমার প্রেমে পড়ে গিয়েছে। এরপরেই দেখা যায় জিমিং প্যালেসে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেখানে নাইন এবং ইনকে নিয়ে আসা হয়। আমি বারবার নাইন বলছি কারণ এদের নামগুলো তেমন ভাবে বলা হয়নি কোথাও। আগেই তো বলেছিলাম কুনলুন মাউন্টেনে কারো নাম ধরে ডাকা হয় না, নাম্বার দিয়ে ডাকা হয়। যা হোক, সেখানে আমরা জানতে পারি যে ঘোস্ট রাজার 3 ছেলে মেয়ে। বড় ছেলে লিউন, মেজো ছেলে লিজিং এবং ছোট মেয়ে হচ্ছে ইয়ানঝি। রাজা তার মেজো ছেলে লিজিং এর কথা জিজ্ঞাসা করছিল। লিউন তখন বলে লিজিং এর তো একটাই কাজ, মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকা। তবে ইয়ানজি তখন বলে যে লিজিং এর মন ভালো নেই, কেননা সেদিন ছিল তার মায়ের মৃত্যুবার্ষিকী। নাইন আর ইনকে বেশ ভালোই আপ্যায়ন করা হচ্ছিল। ঘোস্ট রাজা নাইনকে বেশ পছন্দ হয়। সে নাইনকে বলে যে নাইনকে সে অ্যাডপ্টেড সন হিসেবে নিতে চায়, মানে দত্তক নিতে চায়। তবে নাইন তো মইয়ানের স্টুডেন্ট, সে তো আর ঘোস্ট রাজা ছেলে হিসেবে থাকতে পারে না। সে অনেকভাবে ঘোস্ট রাজাকে বোঝানোর চেষ্টা করে, তবে ঘোস্ট রাজা জেদ ধরে বসে থাকে সে নাইনকে দত্তক নেবেই। ইন এসেও ঘোস্ট রাজাকে বোঝানোর চেষ্টা করে। তখনই আমরা ঘোস্ট রাজার আসল রূপ দেখতে পাই। সে প্রথমেই জানতো যে ওরা যুদ্ধের দেবতা মইয়ানের স্টুডেন্ট, এই কারণেই ওদের প্যালেসে নিয়ে আসা হয়েছে, এবং নাইনকে অ্যাডাপ্টেড সন হিসেবে নিয়ে সে মইয়ানকে অপমান করতে চায়। আর এরপর ওদেরকে আলাদা আলাদা কারাগারে বন্দি করে রাখার জন্য হুকুম দেয়। এবার আমাদের এক ঝলকের জন্য ঘোস্ট রাজার মেজো ছেলে লিজিংকে দেখানো হয়, যে আসলেও অনেকগুলো মেয়েদের নিয়ে পুলের মধ্যে বসেছিল। এদিকে ইন তার ম্যাজিকের প্র্যাকটিস করছিল, সে চেষ্টা করছিল কোনোভাবে সে ম্যাজিক করতে পারে কিনা। ইন হতাশ হয়ে শুয়ে পড়ে চিন্তা করে যে তারা যে এখানে বন্দি আছে, এটা তো সিগন্যালও দিতে পারছে না, কেউ তো জানবেই না যে তারা এখানে বন্দি। অন্যদিকে ইনের সিনিয়র মাস্টারের গুহার সামনে এসে দাঁড়িয়ে চিন্তা করে যে সে কিভাবে মাস্টারকে জানাবে 9 আর 17 মিসিং, কেননা মাস্টার তো ধ্যানে বসেছিল। পরবর্তী সিনে আমাদের হ্যাভেনের দৃশ্য দেখানো হয়। ঘোস্ট রাজা যে বিদ্রোহ করার জন্য প্রস্তুত হচ্ছে এটা হ্যাভেনের সবাই বুঝতে পেরেছিল। তখন হ্যাভেনলি লর্ড ডং হুয়া দিজুন নামে একজন গডকে জিজ্ঞাসা করে যে সে এই ব্যাপারে কি বলতে পারে। ডং হুয়া দিজুনকে কি চিনতে পারছেন? চিনলে কমেন্ট করে জানান। ডং হুয়া দিজুন তখন বলে সেক্ষেত্রে আমাদেরকে সেনাবাহিনী বাড়াতে হবে এবং লিডারদের খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে কিনকিউ অনেক শক্তিশালী একটা রাজ্য, আর কিনকিউর সাথে বন্ডিং ভালো করার জন্য একটা বিয়ের ইভেন্ট করা যায়। তো হ্যাভেনলি লর্ড এই কথায় রাজি হয়ে যায়। তারা যখন মিটিং শেষে বের হয়ে আসছিল, সিমিংকে একজন নতুন ইমমর্টাল জিজ্ঞাসা করে যে ডং হুয়া দিজুন কে, হ্যাভেনলি লর্ড কেন তার সব কথা শোনে। সে এখানে নতুন এসেছে তাই কিছু জানে না। সিমিং তখন মুস্কি হেসে বলে সে হচ্ছে ডং হুয়া দিজুন, সেই আগে হ্যাভেনলি লর্ড ছিল। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পর সে নিজের পথ ছেড়ে দেয় এবং তারপরেই বর্তমানে যে হ্যাভেনলি লর্ড আছে সে হ্যাভেনলি লর্ড হয়েছে। এইদিকে প্রায় 8 দিন হয়ে গিয়েছে, নাইন এবং ইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তার সিনিয়ররা 2টি দলে ভাগ হয়ে যায়, যার একটি দল মাস্টারের জন্য কুনলুন মাউন্টেনে অপেক্ষা করবে এবং অন্য দলটি মাউন্টেন থেকে বের হয়ে তাদেরকে খুঁজতে যাবে। পরবর্তী সিনে দেখা যায় ইনের কাছে ছোট একটি কালো রঙের পাখি আসে এবং সে ইনকে বলে যে তার পিছু পিছু বের হয়ে যেতে, কেননা বাইরে থাকা গার্ডদের ওই পাখিটি পাথরের মূর্তির মতো করে ফেলেছিল। ইনও গিয়ে দেখতে পায় যে কারো কোনো সাড়া শব্দ নেই। সে ওই পাখিটির পিছু পিছু একটি জঙ্গলের মধ্যে চলে আসে। তবে সেখানেই আমরা লি জিংকে শুয়ে থাকতে দেখি। ইন তো আর লি জিংকে চিনত না। লি জিং অবাক হয়ে ইনের দিকে তাকিয়েছিল। সে ইনকে জিজ্ঞাসা করে যে তোমার এই ড্রেসটা অদ্ভুত, কোথা থেকে কিনেছ? ইন তখন বলে যে কিনকিউ থেকে। লি জিং তখন বলে যে তোমার ড্রেসটা আমার পছন্দ হয়েছে,
আমি আমার বাবার জন্মদিনের জন্য কোনো গিফট কিনিনি, তোমার ড্রেসটা খুলে দাও, আমি আমার বাবাকে উপহার দিব। এটা বলে সে ইনের ড্রেস ধরে টানাটানি করে। তবে ইন তো মেয়ে মানুষ, সে লি জিংকে আটকাচ্ছিল তার ড্রেস খোলা থেকে। আর এই ধস্তাধস্তির মধ্যে তারা পুকুরের পানিতে পড়ে যায়। তবে লি জিং ইনকে বললে তুমি ভয় পেও না, আমি তোমার কাছে অক্সিজেন পৌঁছে দিচ্ছি। কেননা পুকুরের পাড় দিয়ে তখন সৈন্যরা যাচ্ছিল যারা ইনকে খুঁজছিল। একটু পরে দেখা যায় তারা পুকুর পাড়ে বসে আছে। লি জিং ইনের ব্যাপারে সবই জানতো, তার বাবা যে ওদেরকে ধরে নিয়ে এসেছে এবং কি করতে চাচ্ছে এই সব কিছু। লি জিং যখন নিজের পরিচয় দেয়, ইন তো ভয় পেয়ে যায়। সে জাস্ট উঠে একটা দোল লাগায়। তবে লি জিং নিজের ম্যাজিক দিয়ে ইনকে নিজের কাছে নিয়ে আসে। ইন লি জিং এর অনেকটা কাছে চলে আসে। লি জিং ইনের দিকে এমনভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল যে সে বুঝতে পেরেছে ইন মেয়ে, আর সাথে সে ইনের উপরে ক্রাশও খেয়ে গিয়েছে। যা হোক, এরই মধ্যে সেখানে কিছু সৈন্যরা চলে আসে, যাদের কাছ থেকে লি জিং ইনকে বাঁচিয়ে নিয়ে যায়। লি জিং ওই সৈন্যদেরকে বলে যে ইন তার বন্ধু এবং ইনের সাথে সে ড্রিঙ্ক করবে। এটা বলে সে ইনের গলা ধরে সেখান থেকে নিয়ে যায়। ওই সৈন্যরা তো লি জিংকে কিছু বলতে পারে না, তবে লি জিং এর বড় ভাই লিউনকে গিয়ে খবর দেয়। এই খবর শুনে লিউন অনেক খুশি হয়। সে চিন্তা করে লি জিং যদি ওই ইমোর্টালের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ করে বা কোনো সম্পর্কে জড়িয়ে যায়, এই সূত্র ধরেই তার বাবার সাথে লি জিং এর সাথে একটা শত্রুতা সে বাঁধিয়ে দিবে। লি জিং এর বড় ভাই অতটাও সুবিধা ছিল না। এদিকে লি জিং ড্রিঙ্ক করতে করতে এক মনে ইনের দিকে তাকিয়েছিল। ইন সেখানে ড্রিঙ্ক করে অজ্ঞানী হয়ে গিয়েছে। এরই মধ্যে সেখানে ইয়ানজি চলে আসে। ইয়ানজি এসে অপ্রস্তুত হয়ে যায় লি জিংকে দেখে। লি জিং ডিরেক্টলি বলে তুমি নাকি এই ইমোর্টালের উপর ক্র্যাশ খেয়েছো। ইয়ানজি একটু লজ্জা পেয়ে যায়, আর তারপর ম্যাচিউর মেয়ের মতো বলে যে আমি তো ক্র্যাশ খেয়েছি, তবে এটা কখনোই সম্ভব না। আমি একজন ঘোস্ট প্রিন্সেস, আর ও হচ্ছে সেলেস্টিয়াল ট্রাইব মানে ইমর্টাল। আমাদের কখনোই সম্ভব না। তবে আমি চাই না ও আমার বাবার হাতে এভাবে বন্দি থাকুক। তাই ইয়ানজি চাচ্ছিল ইন যেন এখান থেকে পালিয়ে যেতে পারে, এবং ওই কালো রঙের পাখিটি ইয়ানজি পাঠিয়েছিল। লিজিং তখন বলে যে ভালোবাসার মধ্যে আবার ইমর্টাল কি বা ঘোস্ট কি, যে কাউকে ভালোবাসা যায়। আর তুমি যেহেতু ওকে এতটাই পছন্দ করো, আমি তোমাকে সাহায্য করব। এরপরে আমাদের কিন কিউয়ের দৃশ্য দেখানো হয়। ইনের মেজো ভাবির একটি ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে। এবার মেয়েটাকে দেখুন, মেয়েটার কপালের চিহ্ন মনে আছে? যখন এই মেয়েটি হয়, এই মেয়েটির দাদি মানে ইনের মা এই মেয়েটির নাম রাখে ফেংজিউ। পুরো নাম বাই ফেংজিউ। মনে পড়ছে বাই ফেংজিউকে? যা হোক, বাচ্চাটির বাবা তাকে বাইরে নিয়ে আসে এবং সবার সাথে পরিচয় করিয়ে দেয় যে কিন কিউয়ের নতুন প্রিন্সেস ফেংজিউ। সবাই নতুন প্রিন্সেসকে গ্রিটিং করে। সিন শিফট হয়, আমাদের ইনকে দেখানো হয়। সে ঘুম ভেঙে যখন বাইরে আসে, দেখতে পায় মেইডরা অলরেডি তার জন্য অপেক্ষা করছে। মেইডরা তাকে জানায় যে সেকেন্ড প্রিন্স তাদেরকে এখানে অপেক্ষা করতে বলেছে, এবং যখনই ইনের ঘুম ভাঙবে তখনই যেন ইনকে সেকেন্ড প্রিন্সের কাছে নিয়ে যাওয়া হয় এটা বলেছে। মেইডরা সেকেন্ড প্রিন্সের কথা অনুযায়ী ইনকে সেকেন্ড প্রিন্সের কাছে নিয়ে আসে। ইন আসতেই লি জিং সব মেয়েদের বাইরে বের করে দেয়। এরপর সে উঠে এসে যখন ড্রেস পরছিল, তখন ইন অনেকটা লজ্জা পেয়ে যায়। যা হোক, ইন নাইনের ব্যাপারে সেকেন্ড প্রিন্সকে জিজ্ঞাসা করে। সেকেন্ড প্রিন্স তখন বলে যে অ্যাডপশনের ডেট ফিক্সড করা হয়েছে। অ্যাডপশনটা তো আসলে দেখানো, এটা মূলত মইয়ানকে অপমান করা। আর নাইন রাজি হোক বা না হোক এই অনুষ্ঠান হবে, এবং ইনভিটেশন অলরেডি হেভেনে চলে গিয়েছে। এরই মধ্যে সেখানে লিউনকে আসতে দেখে লি জিং ইনকে নিয়ে বিছানায় পড়ে যায়। লিউন এসে এই বিষয়টি দেখে একটু মুচকি হাসে। ও তো এটাই চাচ্ছিল। তাও সে ভান করে বলে যে বাবার কাজের মধ্যে কেন তুমি নাক গলাচ্ছ। লিজিং তখন বলে যে ও তো সামান্য একটা ইমর্টাল, আমি ওর সাথে একটু ফানও করতে পারি না। লিউন রেগে সেখান থেকে চলে যায়। আর এরপরে লিজিং ফাটায় সেই বোমাটা। সে ইনকে বলে তুমি একটা মেয়ে, তাই না? আমি তোমাকে প্রথমে দেখেই বুঝেছিলাম তুমি মেয়ে, আর তুমি পুরুষের ছদ্মবেশে থাকো। ইন তো ইলেকট্রিক শক খাওয়ার মতো দ্রুত উঠে দাঁড়ায়। সে প্রথমে আমতা আমতা করে অস্বীকার করার চেষ্টা করে, এবং সে লিজিং এর কাছে সাহায্য চায় নাইনের সাথে কথা বলার জন্য। আর লিজিং তো বেশ ভালো, সে রাজি হয়ে যায় এবং বলে তাহলে তুমি নাইনকে কি বলতে চাও লিখে দাও। ইন যখন চিঠিটা লিখতে বসে, লিজিং তখন মজা করে বলে যে আমার বোন তো তোমাকে দেখে পছন্দ করে ফেলেছে, তোমার সাথে আমার বোনকেও পাঠিয়ে দিই, কি বলো?
ইন তখন বলে যে না না, আমি একটা মেয়ে, আমি কিভাবে আর একটা মেয়েকে নিয়ে যাব। ইনের মুখ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্যই লিজিং এমনটা করছিল। অবশেষে ইন স্বীকার করে ফেলে যে সে একটা মেয়ে। যা হোক, লিজিং ইনের দেওয়া চিঠি নিয়ে যায় নাইনের কাছে। সে খাওয়া ছেড়ে দিয়ে আত্মহত্যার পথই বেছে নিয়েছিল। তবে ইন নাইনকে কি বলেছে সেটা দেখানো হয় না। এরপরেই দেখা যায় লিজিং পুকুর পাড়ে বসেছিল। তার কাছে একটি মেয়ে আসে এবং দু এক কথা বলার পর তাকে কিস করার চেষ্টা করে। লিজিং প্রথমে কিছু বলছিল না, কিন্তু সে চোখ বন্ধ করার সাথে সাথে ইনকে নিজের কল্পনায় দেখতে পায় এবং দ্রুত সেখান থেকে উঠে চলে যায়। এরপরে সে তার বোনের সাথে দেখা করে। তার বোনকে সে জিজ্ঞাসা করে, তুমি তো জানোই ইন এখান থেকে চলে গেলে হয়তো আর কোনোদিনই তুমি তাকে দেখতে পাবে না, তাহলে তুমি কেন ইনকে পালাতে সাহায্য করতে চাও। ওর বোন তখন বলে যে আমি জানি আমি ওর সাথে কখনো থাকতে পারবো না, কিন্তু আমি আমার মনের কথা শুনছি। লিজিংও এখানে অনেকটা ইমোশনাল হয়ে যায় যে ওর বোন ইনের কতটা প্রেমে পড়ে গিয়েছে। বেচারি মইয়ানকে দেখানো হয় যে ধ্যানের মধ্যে বসে স্বপ্ন দেখে যে ইন তাকে বলছে ইন গোস্ট রিয়েলমে আছে, সে যেন তাকে নিয়ে আসে। পরবর্তী সিনে দেখা যায় ডং হওয়া দুজনের কাছে গোস্ট রিয়েলম থেকে ইনভিটেশন যায় নাইনের অ্যাডপশনের। ডং হওয়া প্রচন্ড রেগে যায় যে এটা তো মইয়ানকে অপমান, ইচ্ছা করে ঘোস্টদের কিং এমনটা করেছে, তারা যে বিদ্রোহ করতে চাচ্ছে এটাই তার জলজান্ত প্রমাণ। ডংহা তখন সিমিংকে বলে যে ঘোস্ট রাজ্যের প্রিন্স এবং প্রিন্সেসদের ব্যাপারে খোঁজ নাও, কে কেমন এটা জানার জন্য আর কি। পরবর্তী সিনে দেখা যায় ইনের দিকে তাকিয়ে লিজিং চিন্তা করছিল সে সত্যি ইনের প্রেমে পড়ে গিয়েছে কিনা। এরই মধ্যে সেখানে মইয়ান চলে আসে। মইয়ানকে দেখে তো ইন দৌড়ে তাকে জড়িয়ে ধরে। ইন বলছিল যে তার বিশ্বাস ছিল তার মাস্টার তাকে নিতে আসবে। মাস্টার তখন বলে দ্রুত চলো, নাইনকে বাঁচাতে চাই। তবে লিজিং সেখান থেকে সবকিছুই দেখছিল। মইয়ান সবকিছু ভেঙে চুরে নাইনকে বের করে আনে। তবে ততক্ষণে সেখানে লিউন চলে এসেছিল তার সেনাবাহিনী নিয়ে। তবে মইয়ানকে আটকানো তো এতটা সহজ না। সে সবকিছু লন্ডভন্ড করে এগিয়ে চলতে থাকে। কিছু দূর আসার পরে তার গোস্ট কিং এর সাথে দেখা হয় এবং দুইজনের তুমুল একটা লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মধ্যে গোস্ট কিং ইনদের আঘাত করতে আসলে লিজিং এসে তাকে আটকায়। এর মধ্যে মইয়ানও সেখানে চলে আসে। তবে তখনই সেখানে হেভেনলি ট্রায়াল শুরু হয়ে যায়। হেভেনলি ট্রায়াল কি একটু পরে বলছি। মইয়ান ইন আর নাইনকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে আসে। তবে ঘোস্ট কিং প্রচন্ড রেগে যায় লিজিং এর উপরে। সে লিজিংকে কারাগারে বন্দি করে রাখতে বলে। আর লিজিংকে কারাগারে নিয়ে যাওয়া হলে লিউনের মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে প্রচন্ড খুশি হয়েছে। যা হোক, মইয়ান যখন সবাইকে নিয়ে কুনলুন মাউন্টেনে ফিরে আসে সে দ্রুত পদ্মপুকুরের কাছে চলে যায়। হেভেনলি ট্রায়াল হচ্ছে প্রত্যেক ইমমর্টালের জন্য এমন একটি ট্রায়াল যেটা হওয়ার পর তারা পুরোপুরি ইমমর্টাল হয়ে যায়। আর এই হেভেনলি ট্রায়ালটা হয় তিনটা থান্ডার বোল্ট নেওয়ার মাধ্যমে। মানে সে কতটা শক্তিশালী এটা বজ্রপাত দিয়ে পরীক্ষা করা হয়। আর এখানে মইয়ান ইনের জন্য ওই 3টি বজ্রপাত নিয়ে নেয়। সে ইনকে ধাক্কা দিয়ে একটি পাহাড়ের গুহায় ফেলে সেটাকে বন্ধ করে দেয় যাতে ইন তার কাছে আসতে না পারে। ইন চিৎকার করে তার মাস্টারকে ডাকছিল, কেননা ওই থান্ডার বোল্টগুলো অনেক শক্তিশালী ছিল, যেটা নেয়ার পর মইয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এবার ভেতরে দেখা যায় ওই 3টি থান্ডারবোল্ট শেষ হওয়ার পরে ইনের মধ্যে অদ্ভুত রকম একটি পরিবর্তন আসে এবং সে অজ্ঞান হয়ে যায়। মইয়ান কিছুটা শান্ত হয়ে ইনকে কোলে নিয়ে সেখান থেকে চলে আসে। তখনও ওই গোল্ডেন পদ্মটি জ্বলজ্বল করছিল। এরপরে দেখা যায় ইনের জ্ঞান ফিরলে সে অস্থির হয়ে মইয়ানকে খুঁজতে থাকে। তার সিনিয়র এসে তাকে বোঝায় যে মাস্টার ধ্যানে বসে গিয়েছে, আর তাছাড়া ওই থান্ডারবোল্ট নেওয়ার কারণে মাস্টার অনেক বেশি আহত। ইন তখন কোনো কথা না শুনে দৌড়ে সে গুহার দিকে যায়, যে দেখতে পায় গুহার মুখ বন্ধ আর ভিতরে মইয়ান ধ্যান করছে। ইন সেখানে বসে বসে কান্না করতে থাকে আর বলতে থাকে যে সে যোগ্য স্টুডেন্ট হতে পারেনি, সে 3টা থান্ডারবোল্ট নিতে পারবে না বলেই তার মাস্টার তার পক্ষ থেকে নিয়েছে। তাহলে সে কি শিখলো? সে অনেক কান্না করছিল, যেটা ভিতর থেকে মইয়ান শুনতে পাচ্ছিল। তখনই আমরা অদ্ভুত একটি বিষয় খেয়াল করি। ওই পদ্ম ফুলটি থেকে একটি সোল বের হয়ে আসে, যাকে তো ইন দেখতে পাচ্ছিল না। তবে সে ইনের পেছনে দাঁড়িয়ে বলছিল যে বোকা শেয়াল,
ও যদি এখন বের হয়ে আসে তাহলে ওর ইনজুরি হিল হবে কি করে। এরপর আবার আমাদের ঘোস্ট রিয়েলমের দৃশ্য দেখানো হয়। ইয়ানজি লি জিংকে পালাতে সাহায্য করে। সে লি জিংকে বলে যে দ্রুত মর্টাল ওয়ার্ল্ডে গিয়ে লুকিয়ে পড়তে, যখন তাদের বাবার রাগ কমবে তখন যেন ফিরে আসে। লি জিং ইয়ানজিকে বলে দেয় কোনোভাবেই যেন কেউ জানতে না পারে যে সে তাকে পালাতে সাহায্য করেছে। ইয়ানজিও দ্রুত লিজিংকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। লিজিং এর সাথে ছোট একটি বাচ্চা মনস্টার ছিল। এই মনস্টারটি সবসময় লিজিং এর সাথেই থাকতো। ওই মনস্টারটি লিজিংকে জিজ্ঞাসা করে সে এখন কোথায় যাবে। লিজিং তখন বলে যে সে কুনলুন মাউন্টেনে যাবে ইনের সাথে দেখা করতে। এরপরে দেখা যায় ইনের সাথে দেখা করতে তার ছোট ভাই এসেছিল। তার ছোট ভাই জানতে পেরেছিল ইন অনেকদিন ঘোস্ট রিয়েলমে বন্দী ছিল। তখন সে ইনকে জিজ্ঞাসা করে যে ইন কেন এখান থেকে বের হয়েছিল, কিভাবেই বা ঘোস্ট রিয়েলমে আটকা পড়লো। ইন তখন বলে সে শুধুমাত্র তার ভাতিজিকে দেখার উদ্দেশ্যে যাচ্ছিল। তার ভাই তখন খুব গম্ভীর হয়ে বলে যে মনে হচ্ছে ঘোস্ট রিয়েলমরা বিদ্রোহ করবে, আর তুমি যেহেতু মোয়ানের স্টুডেন্ট, যুদ্ধ লাগলে অবশ্যই তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। ইন তখন বলে যে যুদ্ধ যদি লাগে তাহলে আমি কখনোই সেই যুদ্ধ থেকে পালিয়ে যাব না। হাঁটতে হাঁটতে সে তার ভাইকে প্রশ্ন করছিল তার ভাতিজির নাম কি রাখা হয়েছে। তার ভাই তখন বলে যে বাই ফেংজিউ। ইন তখন বলে যে এটা কেমন নাম হলো, এই নামের জন্য তো তার বিয়ে দিতে সমস্যা হবে। তার ভাই তখন বলে যে ওর বিয়ের টেনশন তোমাকে করতে হবে না, তুমি দ্রুত নিজের শিক্ষা শেষে ফিরে আসো এবং নিজের জন্য একজন যোগ্য হাজবেন্ড খুঁজে নাও, তুমি নিজের বিয়ে চিন্তা করো। যা হোক, তার ভাই সেখান থেকে চলে যায়। এদিকে কুনলুন মাউন্টেনের সামনে চলে এসেছিল লিজিং। ওই বাচ্চা মনস্টার লিজিংকে নিষেধ করছিল। তবে লিজিং তাকে বলে যে তুমি কি এর আগে কখনো কাউকে নিয়ে আমাকে এত সিরিয়াস হতে দেখেছো? আমি আসলেও তাকে দেখতে চাই। তখন ওই মনস্টারটা আর কি বলবে। লিজিং যখন কুনলুন মাউন্টেনে ঢোকার চেষ্টা করছিল তখনই কিছু তলোয়ার এসে তাকে আঘাত করে। সে তো প্রতিবাদ করছিল তবে কিছুটা আঘাত পায়। তখন লান এসে তাকে সাহায্য করে। লিজিং লানকে ধন্যবাদ দেয় এবং জানায় সে ইনের সাথে দেখা করতে এসেছে। ইন তাকে ভাই ডেকেছে। লান তখন তাকে বিশ্বাস করে ভিতরে নিয়ে যায় ইনের সাথে দেখা করানোর জন্য। এরপরে দেখা যায় ইন যখন লিজিং এর সাথে দেখা করতে আসে, লিজিং বেশ অস্থির হয়ে ইনকে বলে যে সে পাগলের মতো ছুটে এসেছে ইনকে একবার দেখার জন্য। সে তো ধরে নিয়েছিল ইনকে হয়তো আর কোনোদিনই দেখতে পাবে না। ইন তাকে ধন্যবাদ জানায় তাদেরকে সাহায্য করার জন্য। তবে লিজিং বলে যে সে ধন্যবাদ নিতে আসেনি, সে ইনকে একটা কথা জানাতে এসেছে, যেটা হলো সে ইনকে ভুলতে পারছে না, কোনোভাবে ইনকে মাথা থেকে সরাতে পারছে না। সে বুঝতে পেরেছে সে ইনের প্রেমে পড়ে গিয়েছে। এটা শুনে ইন একটু দূরে সরে গিয়ে বলে এটা কখনোই সম্ভব না। আপনি হচ্ছেন ঘোস্ট রিয়েলমের প্রিন্স এবং আমি ইমমর্টাল, আর এই দুই গোত্রের মিলন কোনোভাবেই সম্ভব না। তবে লিজিং নাছোড়বান্দা, সে ইনকে বলতে থাকে তুমি যাই হও না কেন আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। ইন বলে আপনার তো মেয়ের অভাব নেই, আপনার প্যালেসে অনেক মেয়েরাই আপনার জন্য অপেক্ষা করে। লিজিং তখন বলে যে সে ইনের জন্য সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছে। ইনের না শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তবে তখনই ইনের সিনিয়র সেখানে চলে আসে এবং সে ডিরেক্ট লিজিং এর উপরে আক্রমণ করে। সে বলছিল যে ঘোস্ট কিং এর ছেলে হয়ে সে কিভাবে কুনলুন মাউন্টেনে পা রাখার সাহস পেল। তবে ইন তাকে আটকানোর চেষ্টা করছিল। নাইনও এসে তাকে আটকায়। নাইন তার সিনিয়রকে বুঝিয়ে বলে যে সেকেন্ড প্রিন্স তাদের অনেক সাহায্য করেছে, এমনকি তাদের ফিরে আসার সময় সাহায্য করেছে। তার সিনিয়র তখন একটু শান্ত হয়ে বলে যে ঠিক আছে তাহলে ওকে চলে যেতে বলো, আর কখনোই যেন কুনলুন মাউন্টেনে না আসে। তবে লিজিং যাওয়ার সময় ইনকে বলে যে তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি আবারও ফিরে আসবো। আসে সেখান থেকে দৌড় লাগায়। পরবর্তী সিনে দেখা যায় ইন জোয়ানুকে নিয়ে পাহাড়ের নিচে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছে। তখনই ওই বাচ্চা মনস্টারটি এসে ইনকে বলে যে দ্রুত লিজিংকে সাহায্য করার জন্য। লিজিং বিপদে পড়েছে। ইন এটা শুনে দৌড়ে ওই বাচ্চাটির সাথে চলে আসে লিজিং এর কাছে। এসে দেখতে পায় লিজিং একটি ফিনিক্স পাখির সাথে যুদ্ধ করছে। তবে সে যুদ্ধ করে পারছে না, কেননা এটা যেহেতু কুনলুন মাউন্টেন ছিল আর সে ঘোস্ট কিং এর ছেলে, এই কারণে সে এখানে তার ম্যাজিক ব্যবহার করতে পারছিল না, যেমনটা ইনদের হয়েছিল ঘোস্ট রিয়েলমে। যে ইন তখন ওই ফিনিক্স পাখির সাথে যুদ্ধ করে লিজিংকে বাঁচায়।
সে ওই পাখিটিকে মেরেই ফেলতে চাচ্ছিল, তখনই সেখানে একজন গড চলে আসে। এই গড ছিল নুমিয়াস ট্রেজারের গড। গড এসে ইনের কাছে সরি বলে তার ফিনিক্স পাখির আক্রমণের জন্য। সে তার ফিনিক্স পাখিকে এই গুহার সিল হিসেবে ব্যবহার করে গিয়েছিল, যে কারণে এই গুহাতে ঢোকায় এই ফিনিক্স পাখিটি আক্রমণ করেছে। যা হোক, সে ইনকে একটি পাখা দেয়। এই পাখাটির নাম ছিল ক্লাউড ক্লিয়ারিং ফ্যান। সে বলে যে এই পাখাটির যে মালিক হবে তার যেমন পাওয়ার এই পাখাটিরও তেমন পাওয়ার থাকবে। মানে যদি বেশি পাওয়ারের কারো কাছে থাকে তাহলে পাওয়ার বেশি থাকবে, কম হলে কম, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ইন তখন বলে যে ভয় নেই, আমি কোনো ইভিল পাওয়ারের কাছে এই পাখাটি পড়তে দিব না। ওই লোকটি তার ফিনিক্স পাখিটি নিয়ে সেখান থেকে চলে যায়। ইন দ্রুত লি জিংকে গুহার ভিতরে নিয়ে যায় এবং তাকে একটি ওষুধ এনে খেতে দেয়। ইন বলছিল যে এখানে তুমি কিছুদিন রেস্ট করো, সুস্থ হয়ে গেলে তুমি এখান থেকে চলে যাবে। তবে লি জিং তখনও লাগাতার ইনকে বলে যাচ্ছিল যে সে ইনকে সত্যি ভালোবাসে। আবার সে একটু ইমোশনাল ব্ল্যাকমেলও করছিল, এটা বলে যে আমি সাধারণ এক হোস্ট প্রিন্স আর তুমি হচ্ছ মো ইয়ানের স্টুডেন্ট, তোমার আমার আসলেও যোগ্যতায়ও যায় না। ইনকে সে বলে যে তোমাকে যদি আমার দেখতে ইচ্ছা করে তাহলে আমি কিভাবে তোমার সাথে যোগাযোগ করব। ইন তখন একটি তাবিজ মতো দিয়ে যায়, যার মাধ্যমে লি জিং ইনের সাথে যোগাযোগ করতে পারবে। এদিকে জুয়ানুর মা এসেছিল তাকে নেয়ার জন্য। তবে জুয়ানু তো কোনোভাবেই ওই বিয়ার স্পিরিটকে বিয়ে করবে না। তার মা তখন বলে যে তোমার বড় বোনের ভাগ্য তো ভালো, সে লিগ্যাল ওয়াইফের মেয়ে, যে কারণে তার কিনকিউতে বিয়ে হয়েছে। কিন্তু তুমি সাধারণ একজন রক্ষিতার মেয়ে, তোমার জন্য অত ভালো পাত্র কোথায় পাবো? তাই ওই লো ডিসিপ্লিনের বিয়ার স্পিরিটকেই তোমার বিয়ে করতে হবে। জুয়ানু দৌড়ে ইনের সিনিয়রের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং সিনিয়রের কাছে সাহায্য চায় তার মাকে বোঝানোর জন্য। এরই মধ্যে সেখানে ইন আর লানও চলে আসে। তারা যখন এসব দেখতে পায় তারা তখন জুয়ানুর মাকে বোঝায় যে তাদের সিনিয়র জুয়ানুকে হয়তো পছন্দ করে, যে কারণে সে জুয়ানুকে বাঁচাতে যাচ্ছে। জুয়ানুর মা জিজ্ঞাসা করে যে ওই সিনিয়র কে। তখন ইন জানায় যে সে ইস্ট সি এর সেকেন্ড প্রিন্স, সে অনেক পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করে। এটা শুনে জুয়ানুর মা রাজি হয়ে যায় জুয়ানুকে এখানে রেখে যাওয়ার জন্য। এরপরে দেখা যায় জুয়ানুর মা হাসি মুখে জুয়ানুকে সেখান থেকে বিদায় দিয়ে যায়। তবে তখনই ওই সিনিয়র জুয়ানুর কাছে মাপ চেয়ে নেয় এবং বলে যে সে জুয়ানুকে বিয়ে করতে পারবে না, বা এমন কিছু সে কখনোই ভাবেনি, কেননা তার বিয়ে শুধুমাত্র তার বাবা মাই ঠিক করবে। তবে এই বিষয়টা জুয়ানুর একদমই ভালো লাগে না, সে মনে মনে অনেক অপমান বোধ করছিল। এরপরেই দেখা যায় ইনের দিয়ে আসা স্পেলের মাধ্যমে সেই বেবি মনস্টারটি ইনের জন্য একটি কবিতা রেখে যায়। ইন আর জুয়ানো যখন বাইরে এসে ওই কবিতাটি খুঁজে পায়, ইন তো অনেক লজ্জা পেয়ে যায়। জুয়ানো ওই কবিতার 2-1 লাইন পড়ে শোনালে ইন দ্রুত লজ্জা পেয়ে ওই কবিতাগুলো নিয়ে ভিতরে চলে যায়। তখন আমাদের পাস্টের কিনকিউর একটি সিন দেখানো হয়। জুয়ানু আর ইন দুজনে বসে কথা বলছিল, যে সময় ইন নিজের আসল রূপে ছিল। জুয়ানু ইনকে বলছিল যে ইনের চেহারা তার অনেক পছন্দ, তার চেহারা অতটাও ভালো না। ইন তখন হাসতে হাসতে বলে, তোমার যেহেতু আমার চেহারা এতই পছন্দ, আমি তোমাকে আমার চেহারা দিব। আমি এমন একটি স্পেল জানি যার মাধ্যমে চেহারা দেয়া যায় কিছু সময়ের জন্য আর কি। এরপরেই দেখতে পাই জুয়ানু নিজের ঘরে এসে নিজের চেহারা ইনের মতো করে ফেলে। তার মানে ইন তাকে সেই স্পেলটি দিয়েছিল যার মাধ্যমে সে কিছুক্ষণের জন্য নিজের চেহারা ইনের মতো করে ফেলতে পারবে। এবং সে হিংসাত্মক চোখ নিয়ে চিন্তা করে যে সবাই তাকে কেন অপমান করবে। সে লো ডিসিপ্লিনের মেয়ে বলে কি ভালো কাউকে বিয়েও করতে পারবে না? তবে এরপরে দেখা যায় ইন আর লিজিং এর প্রেম জমে উঠেছিল। লিজিং প্রত্যেকদিন ইনকে কবিতা লিখে পাঠাতো, যে কবিতাগুলো পড়তে পড়তে ইন আনমনে হেসে ফেলতো। ইন আস্তে আস্তে লিজিং এর উপরে দুর্বল হয়ে যাচ্ছিল। এরই মধ্যে আবার একদিন ওই বাচ্চাটি এসে ইনকে খবর দেয় যে লিজিং আত্মহত্যা করার চেষ্টা করছে। ইন দৌড়ে লিজিং এর কাছে গেলে দেখতে পায় লিজিং শুয়ে আছে। সে তখন অনেক অস্থির হয়ে বলে যে তুমি ওঠো, তুমি যা বলবে আমি তাই শুনবো। সাথে সাথে লিজিং উঠে ইনকে জড়িয়ে ধরে। আসলেও পেলে বয়দের অনেক ট্রিক্স থাকে ভাই। সে উঠে দাঁড়িয়ে শপথ করে যে সে লিজিং তার সারা জীবন ইনের সাথেই কাটাতে চায়, সে তার জীবন ইনকে দিয়ে দিচ্ছে। ইন এসব শুনে হাসছিল। ইনের সাথে লিজিং অনেক খুনসুটি করে। ইনও বিষয়গুলো অনেক এনজয় করছিল। পরবর্তীতে দেখা যায় ইন একটা বিষয় নিয়ে পড়াশোনা করছিল, যেটার নাম ছিল বেল অব দ্য ইস্ট ইম্পেরিয়র।
এটা তার মাস্টারই তৈরি করেছিল, তবে এটার ব্যাপারে সে ডিটেলস কিছু জানতো না। তখনই তার কাছে জুয়ানু আসে এবং জুয়ানু বলে যে ইদানিং তুমি হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাও, তোমাকে আমি কোথাও খুঁজে পাই না, তুমি কোথায় যাও। ইন তো তাকে কোনোভাবেই বলতে চাচ্ছিল না, তবে জুয়ানু বলে যে আমি লো ডিসিপ্লিনের বলে কি তুমি আমাকে অ্যাভয়েড করো, আমাকে ঘৃণা করো। ইন তখন বলে যে না না, এমন কিছু না, এবং সে সরল মনে জুয়ানুকে বলে যে সে তার একজন বন্ধুর সাথে দেখা করতে যায়। জুয়ানু এবার আবদার করে বসে তাকেও নিয়ে যাওয়ার জন্য। ইন আর কি করবে, বেচারি, সে জুয়ানুকে নিয়ে লিজিং এর সাথে দেখা করতে যায়। তবে জুয়ানু লিজিং এর দিকে তাকিয়ে আবার সেই সাপের মতো মুচড়ামুচড়ি শুরু করে। জুয়ানুর এই স্বভাবটা খুবই বাজে, ও কোনো ছেলেকে দেখলেই মোড়ামুড়ি শুরু করে। যা হোক, ইন তাদের দুজনকে পরিচয় করিয়ে দেয়। লিজিং এবং ইন যখন পাশে দাঁড়িয়ে কথা বলছিল, জুয়ানু তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ইন যখন সেখান থেকে ফিরে আসে তখন তার সিনিয়র বলে, কি ব্যাপার, তুমি তো দেখি অনেক ভালো হয়ে গিয়েছো, খুব দ্রুত ফিরে আসলে। ইন তখন বলে যে আমি ভাবলাম হয়তো মাস্টার ধ্যান ছেড়ে বের হয়েছে, এই কারণে দ্রুত ফিরে এসেছি। তবে তাদের কথাবার্তা পাশে দাঁড়িয়ে শুনছিল লিজিং। লিজিং এর মন খারাপ হয়ে যায় যে তার সাথে কথা না বলে দ্রুত চলে এসেছে শুধুমাত্র মাস্টারের জন্য। ইন কি মইয়ানকে পছন্দ করে, এমন একটা সন্দেহ লিজিং এর মনে দানা বাঁধে। তবে লিজিং যে সেখানে দাঁড়িয়ে ছিল এটা জোয়ানও খেয়াল করে, এবং তার ফেসের এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছিল যে সে অন্য কিছু ঘট পাকাচ্ছে। ঘটেও ঠিক তেমনটা। রাতের বেলা জোয়ানু ইনের মতো পোশাক পরে লিজিং এর কাছে আসে। লিজিং তো এমনি অস্থির হয়ে পড়েছিল মইয়ান আর ইনকে নিয়ে ভেবে। জোয়ানু সেখানে এসে বলে যে সে লিজিংকে দেখার জন্য এমন রিস্ক নিয়ে ছেলে সেজে বের হয়েছে। লিজিংকে সে প্রথম দেখাতে পছন্দ করে ফেলেছে। তবে লিজিং যেহেতু ইনকে ভালোবাসে তাই এই ব্যাপারে সে কথা আগানোর সাহস পাচ্ছে না। কিন্তু জোয়ানও লিজিং এর মনের মধ্যে ঢুকিয়ে দেয় যে ইন তার মাস্টারকে নিয়ে মেতে আছে। ইনের জন্য তার মাস্টারের প্রতি সফট কর্নার আছে, যেটা লিজিং এর থেকেও বেশি। মানে লিজিং এর থেকে মইয়ানের গুরুত্ব ইনের কাছে বেশি। আর এটাই তো ভাবছিল লিজিং নিজেও। সে অস্থির হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। তবে তখনই জোয়ানু নিজের চেহারা ইনের মতো করে ফেলে আর তারপর লিজিং এর দিকে তাকায়। লিজিং যেহেতু একটু ড্রিঙ্ক করে ফেলেছিল, সে মনে করে যে তার কাছে ইন এসেছে। সিন সেখানে কাট হয়ে যায়। জোয়ানু বেশ ফুরফুরে মেজাজে মাউন্টেনে ফিরে আসে। ইনের সিনিয়র যখন জোয়ানুকে দেখতে পায়, সে অবাক হয়ে প্রশ্ন করে সে কেন ছেলেদের মতো ড্রেস আপ করেছে এবং ইনের জামা পরেছে। জোয়ানু তখন বলে সে একটু নিচে ঘোরাঘুরি করতে গিয়েছিল, আর যেহেতু কুনলুন মাউন্টেনে সব ছেলে থাকে তাই সে ছেলে সেজে গিয়েছিল, যাতে কেউ কুনলুন মাউন্টেনে মেয়ে থাকে এই বিষয়টি বুঝতে না পারে এবং কোনো ঝামেলা না হয়। পরবর্তী সিনে দেখা যায় জোয়ানু আর লিজিং রেস্টুরেন্টে বসে আছে। সেখানে লিজিংকে দেখে অনেক বেশি হতাশ আর অপ্রস্তুত মনে হচ্ছিল। আর জোয়ানুর মুচড়ামুচড়ি তো আমার খুবই বিরক্ত লাগে, কি বলবো। তবে তখন আমরা অদ্ভুত কিছু বিষয় জানতে পারি। লিজিং জোয়ানুর কাছে মাফ চায় গত রাতের ঘটনার জন্য। তবে জোয়ানু বলে যে সে মন থেকেই লিজিং এর সাথে থাকতে চায়, তার মানে তাদের মধ্যে গত রাতে কিছু একটা ঘটে গিয়েছে। জোয়ানু লিজিং এর হাত ধরে বলে যে আমি আপনার সাথে থাকার জন্য পাগল হয়ে আছি। এরপরে দেখা যায় সেখানে ইন আসে। ইন এসে বলে যে তার একটু দেরি হয়ে গেল, এই কারণে সে জোয়ানুকে আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল যাতে লিজিং বোর না হয়। আসলে লিজিং একটুও বোর হয়নি। তবে লিজিং আর ইনকে ভালো করে কথা বলতে দেখে জোয়ানুর প্রচন্ড হিংসা হয়। সে ডিরেক্ট সেখান থেকে চলে যায়। ইন অবাক হয়ে লিজিংকে জিজ্ঞাসা করে ও কেন গেল, তুমি কি ওকে উল্টাপাল্টা কিছু বলেছ? লিজিং মুখ কালো করে বলে যে সে কিছুই বলেনি। তবে একটু পরেই আমরা জুয়ানু আর প্লেবয় লিজিং এর আসল রূপ দেখতে পাই। তারা দুইজন পরকীয়ায় মেতেছিল। পরকীয়া বলছি কারণ ইনের সাথে তো লিজিং এর অলরেডি একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। জুয়ানু লিজিংকে বলছিল ইন তো তার মাস্টারকে নিয়েই পড়ে আছে, অথচ জুয়ানু লিজিং এর সাথে সবকিছু ছেড়ে ছুড়ে লিজিং এর রাজ্য ঘোস্ট রিয়েলমে যেতেও রাজি আছে। সে প্রথম দেখাতে লিজিংকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। লিজিং কেন জোয়ানুকে অ্যাকসেপ্ট করছে না, মানে এসব উল্টাপাল্টা বুঝিয়ে লিজিং এর মাথা নষ্ট করে ফেলে। লিজিং তখন বলে যে তুমি ঠিকই বলেছ, আর সে জোয়ানুকে কিস করতে লেগে যায়। এদিকে ইন তার ভাইকে চিঠি লিখছিল
যেখানে সে লিখছিল যে ভাইয়া, আমি ঘোস্ট রাজ্যের সেকেন্ড প্রিন্স লি জিংকে ভালোবেসে ফেলেছি। আমি জানি ইমমর্টাল আর ঘোস্টদের মধ্যে কোনো সম্পর্ক হওয়া ঠিক না বা হয় না, কিন্তু আমি আমার মনকে তার মধ্যে স্থির করে ফেলেছি। বুঝুন ইন কতটা সিরিয়াস ছিল লি জিংকে নিয়ে। তবে এরই মধ্যে ইনের সিনিয়র চলে আসায় সে দ্রুত চিঠিটা লুকিয়ে ফেলে। ইনের সিনিয়র অনেক রেগেমেগে বলে যে সেদিন যদি আমি লি জিংকে মেরে ফেলতাম ভালো হতো। আমার আফসোস হচ্ছে কেন আমি ওকে মারলাম না। ইন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তার সিনিয়র তখন বলে যে সে মাত্র নিজে চোখে দেখে এসেছে জুয়ানু আর লি জিং পাহাড়ের গুহায় অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। এটা শুনে ইনের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। সে এক দৌড়ে ছুটে যায় সেই গুহায় এবং গিয়ে দেখতে পায় সত্যি লি জিং এবং জুয়ানু অন্তরঙ্গ অবস্থায়। ইন একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না তার ভালোবাসার মানুষটা আরেকজনের সাথে বিছানায়। লি জিং খেয়াল করে ইন সেখানে দাঁড়ানো। তারা দ্রুত উঠে বসে। লি জিং এর তো আর কোনো কিছু বলারই মুখ ছিল না। ইনের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। সে লি জিং এর উদ্দেশ্যে বলে, তুমি বারবার শুধু বলতে যে তুমি সবসময় আমার সাথে থাকবে, তোমার জীবন তুমি আমার জন্য উৎসর্গ করলে, এই ছিল তাহলে তোমার প্রতিজ্ঞা? লি জিং তখন বলে যে তখন আমি অনেক বোকা ছিলাম। একজন ইমর্টাল আর ঘোস্ট রাজ্যের প্রিন্সের মধ্যে কোনো সম্পর্কই হতে পারে না। লি জিং বলে, তুমি যাও মুয়ানের কাছে। ইন চিৎকার করে বলে, তোমাকে সাহস কে দিয়েছে আমার মাস্টারকে অসম্মান করার? পাশ থেকে জুয়ানু বলে যে আমি তোমার সাথে প্রতারণা করেছি, তার কোনো দোষ নেই, আমরা একে অপরকে ভালোবাসি, তুমি কেন আমাদেরকে একসাথে থাকতে দিচ্ছ না? ইন চিৎকার দিয়ে বলে যে আমার নাম তোমার মুখে নিবে না, আর তোমরা যদি একসাথে থাকতেই চাও ঠিক আছে থাকো। এটা বলে ইন কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে যায়। ইন নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে প্রচুর কান্না করে। সে ড্রিঙ্ক করতে করতে লিজিং এর দেয়া সমস্ত জিনিসপত্র, কবিতা সব পুড়িয়ে দেয়। ইন সারা রাত ধরে কান্না করে আর ড্রিঙ্ক করে সেখানে ঘুমিয়ে পড়ে। সকালবেলা মো ইয়ান তার ধ্যান থেকে বের হয়ে আসে এবং সে যখন ইনের ঘরে আসে দেখতে পায় ইন বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। মো ইয়ান বুঝতে পারে যে ইন সারা রাত কান্না করেছে। ইন মো ইয়ানের হাঁটুর উপর শুয়ে পড়ে আবারও কান্না করতে শুরু করে। মো ইয়ান ইনকে সান্ত্বনা দেয়। সে ইন আর লিজিং এর বিষয়টা পুরোটাই জানতো। সে ইনকে বলে যে তুমি এত বোকা কেন, আর কবে নিজেকে সামলে চলতে শিখবে? ইন তখন উঠে বসে বলে যে সে এরকম বোকামি আর কখনোই করবে না। এরপরে ইন একটু স্বাভাবিক হয়ে তার মাস্টারকে বেল অফ দ্য ইস্ট এম্পোরিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। মো ইয়ান তখন বলে বেল অফ দ্য ইস্ট এম্পোরিয়ার সে নিজে তৈরি করেছিল। এটা এমন একটা অস্ত্র যেটার মাধ্যমে স্বর্গ পৃথিবী সবকিছু ধ্বংস করে ফেলা সম্ভব। তারা যখন ঘর থেকে বের হয়ে আসে ইনের তার সিনিয়রের সাথে দেখা হয়। ইনের সিনিয়র তখন ইনকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি তুমি জোয়ানুকে ভালোবাসতে, জোয়ানু যেহেতু চলে গিয়েছে তাই তোমার খুব কষ্ট হচ্ছে, আচ্ছা মন খারাপ করো না। ইন সেখানে বোকার মতো দাঁড়িয়ে থাকে। পরবর্তী সিনে দেখা যায় লি জিং আর জোয়ানু কুনলুন মাউন্টেন থেকে বের হয়ে আসে। জোয়ানু লিজিং এর সাথে চলে যেতে চাচ্ছিল, তবে লিজিং বলে সে যদি ঘোস্ট রাজ্যে ফিরে যায় হয়তো তার বাবা তাকে মেরেও ফেলতে পারে, তার তেমন কোনো পাওয়ার নেই বা ঘোস্ট রাজ্যে তার তেমন কোনো অবস্থানও নেই। জুয়ানু কোন ভরসায় তার হাত ধরে ঘোস্ট রাজ্যে যেতে চাচ্ছে? জুয়ানু তখন লিজিং এর হাত ধরে বলে যে তার তো এখন আর কুনলুন মাউন্টেনে কোনো জায়গা হবে না, তার এখন একমাত্র সম্বলই লিজিং। তাই লিজিং যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে লিজিং এর সাথেই থাকতে চায়। লিজিং তখন জুয়ানুকে নিয়ে চলতে শুরু করে। এদিকে লিজিং যখন জুয়ানুকে নিয়ে ঘোস্ট রাজ্যে ফিরে আসে, আসতে না আসতেই তার বড় ভাই তাকে ধরে ফেলে। তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় তার বাবার সামনে। তার বাবা তো প্রথমে লিজিংকে প্রচন্ড রকম মারধর করে, এমনকি মেরে ফেলারও চেষ্টা করে। ইয়ানজি এসে তার বাবাকে আটকানোর চেষ্টা করছিল, তবে তার বাবা প্রচন্ড রেগেছিল, কেননা সে মনে করছিল লিজিং ইনের জন্যই কুনলুন মাউন্টেনে এতদিন ছিল। সে অলরেডি জেনে গিয়েছিল যে লিজিং কুনলুন মাউন্টেনে ছিল। তবে তখনই জুয়ানু সামনে চলে আসে এবং সে বলে যে লিজিং অসুস্থ ছিল তাই সে কুনলুন মাউন্টেনে লুকিয়েছিল, তবে সে কোনো ইমমর্টালের জন্য নয়, জুয়ানুর জন্যই সেখানে ছিল। লিজিং জুয়ানুকেই ভালোবাসে এবং তারা বিয়ে করতে চায়।
তবে ঘোস্ট কিং তো অনেক রেগেছিল, সে জুয়ানোর কথা কেনই বা শুনবে। জুয়ানো তখন বলে যে ঘোস্ট কিং যদি তাদেরকে মেনে নেয় তাহলে সে ঘোস্ট কিংকে অনেক সাহায্য করতে পারে। ইমর্টালদের বিরুদ্ধে যখন ঘোস্ট কিং যুদ্ধ করবে তখন জুয়ানো তাদেরকে সাহায্য করবে। ঘোস্ট কিং জিজ্ঞাসা করে যে সে কিভাবে সাহায্য করবে। জুয়ানো তখন বলে যে সে কুনলুন মাউন্টেনের অলিগলি সবকিছুই চেনে এবং সে জানে যে কুনলুন মাউন্টেনের মধ্যে একটি ফরমেশন আছে যেটা বেল অফ দ্য ইস্ট এম্পেরিয়ার নামে পরিচিত। ঘোস্ট কিং তখন বলে যে ওই ফরমেশনের ব্যাপারে সেও জানে, এটা আর নতুন কি। জুয়ানো বলে যে ওর কাছে একটি প্ল্যান আছে, তবে এই প্ল্যানটি সে ঘোস্ট কিংকে তখনই বলবে যখন ঘোস্ট কিং তাকে মেনে নিবে, মানে তার আর লি জিং এর বিয়ে দিয়ে দিবে এবং তাদেরকে সম্মানের সাথে ঘোস্ট রাজ্যে থাকতে দিবে। সে জুয়ানোর প্রস্তাব মেনে নেয়, তবে জুয়ানোর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল লি জিং। সে যেন জুয়ানোকে চিনতেই পারছিল না। পরবর্তী সিনে দেখা যায় মো ইয়ান ইনকে নিয়ে স্বর্গে এসেছিল। ইনের যেহেতু আজকাল মন ভালো থাকে না, তাই সে ইনকে নিয়ে একটু ঘোরার জন্য এসেছে। সেখানে ইনের সাথে নুমিয়াস গডের দেখা হয়ে যায়। নুমিয়াস গড মো ইয়ানকে জানায় যে ইনকে সে কুনলুন মাউন্টেনে কিছুদিন আগে দেখেছে এবং একটি উপহারও দিয়েছে। এরপরে আমরা মো ইয়ানকে একটি পুকুরের মধ্যে বসে থাকতে দেখি। আসলে নুমিয়াস গডের একটি সুইমিং পুল ছিল যেখান থেকে হয়তো ইনজুরি হিল করা যেত। তবে তারা সেই গোল্ডেন পদ্মটি নিয়েও কথা বলছিল, যেখানে নুমিয়াস গড বলছিল যে গোল্ডেন পদ্ম থেকে মানুষ হওয়ার সময় এসে গিয়েছে। মো ইয়ান অনেক বছর ধরে গোল্ডেন পদ্মকে নিজের পাওয়ার দিয়ে বড় করেছে, খুব শীঘ্রই সে এটার রেজাল্ট পেয়ে যাবে। মো ইয়ান তখন বলে যে সে নিজেও বুঝতে পেরেছে যে গোল্ডেন পদ্ম থেকে সোল বের হয়ে আসার সময় হয়ে এসেছে। এরপরেই আমাদের লি জিং আর জুয়ানোর বিয়ের রাতের দৃশ্য দেখানো হয়। লি জিং ঘরে এসে জুয়ানোর ঘোমটাটি তোলে। জুয়ানো সুন্দর করে বউ সেজে লি জিং এর জন্য বসেছিল, তবে লি জিং এর মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে মোটেও খুশি না। লি জিং বলে ওঠে যে ইন, এই দিনটা আমি তোমার সাথে কাটাতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি আমার ওয়াইফ হও, কিন্তু আমি তোমাকে ঠকিয়েছি। সে ইনের কাছে মাফ চাচ্ছিল। জুয়ানো তখন লি জিংকে বলে যে আজকে রাতে এমন কিছু না বললে হতো না। লি জিং জুয়ানোর উপর প্রচন্ড রকম বিরক্ত ছিল। সে জুয়ানোকে বলে যে ইন তোমার মতো না, নিজেকে কেন, কোনো কিছুকে বাঁচানোর জন্যই ইন কখনো তার রাজ্যের মানুষকে বিপদে ফেলতো না। ইন তোমার মতো স্বার্থপর না, এই টাইপ কথা বলছিল। জুয়ানো তার কাছে গিয়ে বলে যে সে সবকিছুই তো লি জিং এর জন্যই করেছে, লি জিংকে ভালোবাসে বলে, লি জিংকে বাঁচাতে চেয়েছে বলেই করেছে। লি জিং একদম জব করার মতো বলছিল যে সবকিছু তার ভুল, তার ভুলে সে ইনকে হারিয়ে ফেলেছে। লি জিং জুয়ানোকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। জুয়ানো সেখানে বসে বসে কান্না করছিল। তবে লি জিং বের হয়ে এসে দেখতে পায় যে লিউন তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং সৈন্যদেরকে বলে যেন লি জিংকে কারাগারে বন্দি করে রাখা হয়। সৈন্যরা লি জিংকে সেখান থেকে ধরে নিয়ে যায় আটকে রাখার জন্য। অন্য কিছু সৈন্যদের বলে যে লি জিং এর বউকে বের করে নিয়ে এসো। পরবর্তী সিনে দেখা যায় যে জুয়ানোকে প্রচন্ড রকম মারধর করা হয়েছে, তাকে বেঁধে রাখা হয়েছিল এবং ঘোস্ট কিং বলছিল যে ও ভেবেছিল আমি ওর সব কথা শুনে নিব। ও কুনলুন মাউন্টেন থেকে এসেছে, আমি কোনোভাবেই কুনলুন মাউন্টেনের কাউকে সহ্য করব না। ঘোস্ট কিং বলে যে ওকে কুনলুন মাউন্টেনের সামনে ফেলে দিয়ে এসো। এদিকে কুনলুন মাউন্টেনে ইনের সিনিয়ররা দাবা খেলছিল এবং চিন্তা করছিল ইন বেচারি জুয়ানোকে অনেক ভালোবাসতো। জুয়ানো তাকে ঠকিয়ে চলে গেল। ইন সেখানে আসছিল। একজন আবার বলছিল যে জুয়ানোর বিষয়ে বলো না, ইন কষ্ট পাবে। ইন জানতে পেরেছিল যে সেদিন লি জিং আর জুয়ানোর অনেক ধুমধাম করে বিয়ে হয়েছে। ঘোস্ট রাজ্যে 10 দিন ধরে অনুষ্ঠান হয়েছে। ইন সেখানে এসে দাঁড়ায়। এরই মধ্যে একজন এসে খবর দেয় যে জুয়ানোকে মাউন্টেনের সামনে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গিয়েছে। সিনিয়ররা দৌড়ে সেখানে যায়। গিয়ে দেখতে পায় যে জুয়ানোর অবস্থা প্রচন্ড খারাপ। জুয়ানো কোনোভাবে কান্না করতে করতে বলে যে এই সবকিছু তার ভুল, সে লিজিং এর ফাঁদে পা দিয়ে লিজিং এর সাথে গিয়েছিল, কিন্তু এই সবকিছুই লিজিং এর প্ল্যান ছিল। তারা ইচ্ছা করে জুয়ানোকে ফাঁসিয়ে সেখানে নিয়ে গিয়েছে যাতে মো ইয়ানকে অসম্মান করতে পারে। সবাই দ্রুত জুয়ানোকে নিয়ে ভিতরে আসে। এদিকে কুনলুন মাউন্টেনের মধ্যেই ছিল হ্যাভেনলি লর্ড এবং ডংহুয়া। তারা মো ইয়ানের সাথে কথা বলছিল ঘোস্ট রাজ্যের যুদ্ধে নিয়ে। তবে ডংহুয়াকে খুব রিল্যাক্স মনে হচ্ছিল। সে ওই যুদ্ধের বিষয়টা তো পাত্তা দিচ্ছিলই না, বরং মোয়ানকে বলছিল চায়ের কাপটা অনেক সুন্দর, আমাকে একটা পাঠিও তো। সিরিয়াসলি,
ডংহো আসলেও কুল। তবে এরই মধ্যে জুয়ানুকে নিয়ে সবাই চলে এসেছিল। মইয়ান বাইরে এসে দেখতে পায় জুয়ানুর এমন অবস্থা। সে দ্রুত জুয়ানুকে ভেতরে নিয়ে যেতে বলে। লান এবং তার এক সিনিয়র দুইজনে মিলে জুয়ানুর বেশ সেবা যত্ন করে। তারা জুয়ানুকে ওষুধ দিয়ে সেখান থেকে বের হয়ে আসছিল। আস্তে আস্তে চিন্তা করছিল বেচারি জুয়ানু কত কিছুই না ফেস করেছে। তবে তারা এটাও বলছিল যে ঘোস্ট রিয়েলমের যে যুদ্ধ হবে এটা কিন্তু সিরিয়াস কিছু মনে হচ্ছে না। কেননা ডংহোয়া দুজনকেও দেখলাম যে সে রিল্যাক্সে চা খাচ্ছে। তার মুখে তো চিন্তার কোনো ছাপই ছিল না। পরবর্তী সিনে দেখা যায় জুয়ানু ইনের কাছে আসে। ইন তো তাকে ঘরেই ঢুকতে দিতে যাচ্ছিল না। সে জোর করে ঘরে ঢুকে ইনের কাছে মাফ চায়। তবে ইন কোনোভাবেই তাকে মাফ করতে রাজি না। সে হাঁটু গেড়ে বসে বলে যে সে তার পাপের শাস্তি পেয়ে গিয়েছে। ইনকে সে ধোঁকা দিয়েছে। ইন যেন যে কোনোভাবে তাকে মাফ করে দেয়। তবে ইন খুব রুড ব্যবহার করে বের হয়ে যায়। সে তো কোনোভাবেই জোয়ানুকে মাফ করবে না। কিন্তু ইন বের হয়ে যেতেই জোয়ানুর মুখে হাসিটা চেঞ্জ হয়ে যায়। বোঝা যাচ্ছিল জোয়ানুর মধ্যে অন্য কিছু তো অবশ্যই চলছে। একটু পরেই দেখা যায় জোয়ানু বাইরে হাঁটছিল এবং চিন্তা করছিল, তোমরা কি ভেবেছো আমাকে অবহেলা করে তোমরা পার পেয়ে যাবে? জোয়ানু আসলে এসেছিল একটা জিনিস চুরি করতে। বেল অফ দ্য ইস্ট ইম্পেরিয়ার নামে যে অস্ত্রটা ছিল সেই ফরমেশনটা চুরি করার জন্য জোয়ানু এসেছিল। কেননা এই একটা অস্ত্রের জোরেই এই সম্পূর্ণ যুদ্ধটি হেরে যেতে পারে ঘোস্ট কিং। যদি এই অস্ত্রটা হাতাতে পারে তাহলে আর কোনোভাবেই তাদেরকে হারানো যাবে না। আর এটাই ছিল জুয়ানুর প্ল্যান। সে এই অস্ত্রটা ঘোস্ট কিংকে চুরি করে নিয়ে দিবে, যার বিনিময়ে তার আর লি জিং এর বিয়ে হয়েছিল। আর এই যে তাকে মেরে ফেলে রেখে যাওয়া এই সম্পূর্ণটাই তাদের প্ল্যানের অন্তর্ভুক্ত। ইন যখন নাইনের সাথে মিলে তার মাস্টারের কাছে আসে, দেখা যায় সেখানে আরো অনেক বড় বড় ইমমর্টালরা এসে হাজির হয়েছে যুদ্ধের উদ্দেশ্যে। সেখানে হ্যাভেনলি লর্ডের 3 ছেলে মানে মোয়ানের বড় 3 ভাই এবং গুয়াংও উপস্থিত ছিল। তারা সবাই সেখান থেকে বের হয়ে যেতে মাস্টার নাইন এবং ইংকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়। নাইনকে সম্পূর্ণ একটি দল দিয়ে দেওয়া হয় লিড করার জন্য এবং ইনকে মাস্টারের সাথে মানে মোয়ানের সাথেই থাকতে বলা হয়। পরবর্তী সিনে দেখা যায় ইন বাইরে দাঁড়িয়েছিল। মোয়ান এসে তাকে জিজ্ঞাসা করে যে সে কি ভাবছে। ইন তখন বলে যে কত সুন্দর স্বাভাবিক এই নদীর পাড়, অথচ কালকেই সেটা রক্তে ভরে যাবে। এই নদীর পাড়েই যুদ্ধ হওয়ার কথা ছিল। মন তখন ইনকে বলে সে বেল অফ দ্য ইস্ট ইম্পেরিয়ারের যে ফরমেশনটা আছে সেটা ইনের মধ্যে দিতে চায়। ইন একটু ভয় পেয়ে যায়। সে চিন্তা করছিল যে মোয়ান কি বুঝতে পেরেছে সে নাইন টেইল ফক্স। তা না হলে এত শক্তিশালী ফরমেশন তার মধ্যে দেওয়ার কি কারণ। তবে মোয়ান তো তাকে আগে থেকেই জানতো। মোয়ান ইনের মধ্যে সেই ফরমেশনটা ট্রান্সফার করে দেয়। পরবর্তী দিনে আমাদের নদীর পাড়ে যুদ্ধের দৃশ্য দেখানো হয়। সেখানে ইমমর্টালরা ফরমেশন তৈরি করে ফেলেছিল। তবে ঘোস্টরাও আক্রমণ করার জন্য ছুটে আসছিল। মোয়ান সামনে থাকা নদীটির সব পানি জমিয়ে বরফ করে ফেলে এবং মাঝখান দিয়ে একটি রাস্তা তৈরি করে। ঘোস্ট রাজ্যে সবাই দৌড়ে এসে তাদের অ্যাটাক করছিল। তবে এরই মধ্যে ঘোস্ট কিং সেই ফরমেশনটি ভেঙে ফেলে। মাঝে যুদ্ধ করতে করতে আলাদা হয়ে যায় নাইন। নাইনের সাথে যুদ্ধ চলছিল লিওনের। তবে নাইন সবার সাথে পেরে উঠছিল না, কেননা সে সবার থেকে একদম একা পড়ে গিয়েছিল সমস্ত ঘোস্টদের মাঝে এবং নাইনের 2টি তীর লেগে যায়। এদিকে লি জিং যুদ্ধের ময়দানে এসেছিল ইনকে সাহায্য করার জন্য। সে ইনের কাছে যেতে চাইলে তার বোন তাকে বাধা দেয়, কিন্তু লি জিং কোনো কথা না শুনে চলে যায়। তার বোন তখন মনে মনে ভাবছিল, তুমি খুব ভালো করে জানো ইমমর্টালরা হেরে যাবে, তাও তুমি কেন এই ভুলের মধ্যে পা দিচ্ছ। যা হোক, নাইনের বুকে তীর লাগতে দেখে ইন দ্রুত সেখানে যায়। সে সবাইকে আটকে নাইনের কাছেই আগাচ্ছিল। নাইন তাকে নিষেধ করছিল তার কাছে যেতে। এরই মধ্যে নাইনের গায়ে আরো 2টি তীর এসে লাগে। ইন চিৎকার করে দৌড়ে নাইনের কাছে যায়। তবে ততক্ষণে লিওনের সমস্ত সৈন্যরা তাদের 2জনকে ঘিরে ফেলেছে। লিওন তখন বলে যে তুমি নাইনের চিন্তা পরে করো, আগে তুমি নিজে চিন্তা করো যে তুমি কিভাবে বাঁচবে। লিওন যখন ইনের উপরে আক্রমণই করতে যাবে সেখানে লি জিং এসে তাকে আটকায়। লিওন তখন চিৎকার করে বলে তুমি কিন্তু শত্রুপক্ষের পক্ষ নিচ্ছ।
লিজিং বলে জুয়ানু এই ফরমেশনটি চুরি করে এনেছে বলেই এই ফরমেশন ভাঙা সম্ভব হয়েছে। সেই হিসেবে আমি তো একটা ইচ্ছা পোষণ করতেই পারি, আর আমি ইচ্ছা করছি ইনকে বাঁচানোর জন্য। তবে দুই ভাইয়ের এই গ্যাঞ্জামের মধ্যে হঠাৎ করে সেখানে ইনের ভাই নেমে আসে এবং ইন আর নাইনকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। পরবর্তী সিনে আমাদের তাঁবুর দৃশ্য দেখানো হয়, যেখানে নাইনের পাশে বসে বসে ইন অনেক কান্নাকাটি করছিল। সেখানে মোয়ান আসলে ইন মোয়ানকে অনুরোধ করে নাইনকে বাঁচানোর জন্য। তবে মোয়ান পরীক্ষা করে বুঝতে পারে নাইন অলরেডি মারা গিয়েছে। সে তার অন্যান্য ডিসিপ্লিনের সবাইকে বলে নাইনের বডিটি কুনলুন মাউন্টেনে নিয়ে যাওয়ার জন্য। তখন ইন মোয়ানকে জানায় যে ওই ফরমেশনটি তারা এমনি এমনি ভাঙতে পারেনি, বরং জুয়ানু ওই ফরমেশন চুরি করে নিয়ে ঘোস্ট কিংকে দিয়েছে। এটা শুনে তো সবার মাথায় হাত, কেননা এই ফরমেশনটাই ছিল তাদের ভরসা। এবার তাদের সবকিছু নতুনভাবে প্ল্যান করতে হবে। মোয়ান ইনের ভাইকে বলে ইনকে নিয়ে বাইরে যেতে। ইনের ভাই তখন ইনকে নিয়ে বাইরে আসলে মোয়ান প্ল্যান করতে লেগে যায়। মোয়ানের প্ল্যান ছিল, যেহেতু ঘোস্টরা এখন অনেক শক্তিশালী একটা দল হয়ে গিয়েছে এবং তারা ফরমেশনও ব্রেক করে ফেলেছে, তাই তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। মানে তারা এখন তিনটি দলে ভাগ হয়ে যাবে এবং তিন দিক থেকে ঘোস্টদের উপরে আক্রমণ করবে। প্রথমেই 1,00,000 সৈন্য নিয়ে একজন লিডারকে যেতে হবে। সেখানে সুজিন নামে একদল ইমমর্টাল এসেছিল। তারা প্রথম দলের সাথে যেতে রাজি হয়, তবে এই দলের সাথে যাওয়া ছিল প্রচন্ড রিস্ক। তাদেরকে ধরেই নিতে হবে যে তারা আর ফিরে আসতে পারবে না। তখন সেখানে গুয়াং এগিয়ে আসে এবং সে বলে যে এই দলটি সে নিজে লিড করতে চায়, কেননা যদি অচেনা কাউকে দিয়ে এই দলটি পাঠানো হয়, হয়তো ঘোস্ট কিং এই টোপটা নাও গিলতে পারে। তারা চাচ্ছিল ঘোস্টদেরও আলাদা করে ফেলতে। মোয়ানের আর কিছু বলার থাকে না। এরপরেই দেখা যায় গুয়াং তাঁবু থেকে বের হয়ে আসে। তবে গুয়াং যাওয়ার সময় মোয়ানের দিকে তাকিয়ে বলে, আমি ফিরে আসার পর তোমার সাথে আবারও একটি প্রতিযোগিতায় নামবো। ফলাফল যাই হোক না কেন আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে চাই। মোয়ান তখন বলে যে ঠিক আছে। গুয়াং সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে যুদ্ধের উদ্দেশ্যে। আসলে এই প্রত্যেকটি অবস্থা প্রচন্ড ইমোশনাল ছিল, যেটা আপনারা সম্পূর্ণ ড্রামা দেখলে বুঝতে পারবেন। এবার মোয়ানের আরো 2টি দল করার প্রয়োজন ছিল এবং সেই 2টি দলকে লিড করার জন্য 2জন লিডারও প্রয়োজন ছিল। প্রথমে ইন এগিয়ে এসে বলে যে সে একটি দলকে লিড করতে চায়। যদিও সে অভিজ্ঞ না, তারপরেও সে মাস্টারের থেকে অনেক কিছুই শিখেছে এবং দ্বিতীয় দলটি লিড করতে চায় ইনের ভাই। আসলে মোয়ানের যে বড় 3 ভাই এসেছে তারা তো কেউই যুদ্ধে তেমন কিছু জানে না এবং এটাই ছিল তাদের জীবনের প্রথম যুদ্ধ, তাই তারা কোনো কিছুতেই সেভাবে অংশগ্রহণ করতে পারছিল না, শুধুমাত্র অভিজ্ঞতার জন্য এসেছিল। যা হোক, পরবর্তী দিন দেখা যায় আবারও যুদ্ধের ময়দানে সবাই চলে এসেছে এবং এবার মোয়ানের প্ল্যান সাকসেসফুল হয়। তারা ঘোস্ট রাজ্যের সবাইকে বন্দি করে ফেলতে সমর্থ হয়। তবে তখনই ঘোস্ট কিং বলে যে সে কোনোভাবেই স্যারেন্ডার করার জন্য এখানে আসেনি। সে সেলেস্টিয়াল ট্রাইব মানে ইমমর্টালদের ধ্বংস করার জন্য এসেছে আর ধ্বংস করেই যাবে। এটা বলে সে বেল অফ দ্য ইস্ট এম্পেরিয়র নামে যে অস্ত্রটা ছিল সেটাকে ওপেন করে দেয়। আগেই তো বলেছিলাম এটা এমন একটা অস্ত্র যেটা সবকিছুকে ধ্বংস করে ফেলতে পারে। এই ফরমেশনটা ওপেন হওয়ার পরেই নিচে থেকে সবকিছু ওই ফরমেশনের আগুনের মধ্যে গিয়ে পড়তে থাকে। ঘোস্ট কিংবা ইমমর্টাল কোনো কিছুকেই এই ফরমেশন ছাড়ছিল না, একগোড়া সবকিছুকেই টেনে নিচ্ছিল। তখনই ইন রাগের মাথায় চলে যায় ঘোস্ট কিংকে আটকাতে, তবে সে ঘোস্ট কিং এর এক আঘাতে নিচে পড়ে যায়। মোয়ান ইনকে নিচে দিয়ে সে নিজে যায় ঘোস্ট কিং এর সাথে যুদ্ধ করতে। মোয়ান আর ঘোস্ট কিং এর সেখানে তুমুল একটা যুদ্ধ হয়। এই বেল অফ দ্য ইস্ট এম্পেরিয়র অস্ত্রটি তো মোয়ান বানিয়েছিল, তাই সে জানতো যে এই অস্ত্রটিকে কিভাবে বন্ধ করতে হয়। যুদ্ধের এক পর্যায়ে সে ঘোস্ট কিংকে ওই অস্ত্রটার মধ্যে ফেলে দিতে সমর্থ হয়। তবে এবার এই অস্ত্রটাকে আটকানোর জন্য বা সিল করার জন্য কোনো একটা সোলকে এখানে স্যাক্রিফাইস করতে হবে, আর মোয়ান নিজের সোল স্যাক্রিফাইস করে এই ফরমেশনটাকে বন্ধ করে। তবে মোয়ান বেল অফ দ্য ইস্ট এম্পেরিয়রের মধ্যে যাওয়ার আগে খুব আবেগঘন চোখ নিয়ে ইনের দিকে তাকায় এবং ইনকে বলে যে আমার জন্য অপেক্ষা করো, আর তারপরেই সে বেল অফ দ্য ইস্ট এম্পেরিয়রের দিকে চলে যায়।
এরপরে বিশাল একটা বজ্রপাত হয় এবং দেখা যায় যে মাস্টার মানে মোয়ানের বডি আস্তে আস্তে নিচে চলে আসছে এবং ওই অস্ত্রটা বন্ধ হয়ে মানে সিল হয়ে ওই নদীর মধ্যে পড়ে যায়। মোয়ানের বডিটা যখন নিচে আসে ইন দৌড়ে গিয়ে তাকে ধরে। সে চিৎকার করে কান্না করছিল আর মোয়ানকে ডাকছিল। আর মোয়ান যেহেতু নিজের সোলকে স্যাক্রিফাইস করে দিয়েছে, তার মানে মোয়ান এখন মারা গিয়েছে। ঘোস্টরা আসে স্যারেন্ডার করতে, কিন্তু এটা শুনেই ইন অনেক রেগে যায়। সে চিৎকার করে ঘোস্টদের উপরে আঘাত করে বলে যে সে তাদের ছাড়বে না। এই ঘোস্টদের জন্যই তার মাস্টার মারা গিয়েছে। এখন এই স্যারেন্ডার পত্র নিয়ে তারা কি করবে? তবে সবাই ইনকে আটকায়। সবাই তো বুঝতে পারছিল যে ইন অনেক আবেগে আছে। ইন সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে মোয়ান মারা গিয়েছে শুনে ডং হা তো অনেক বেশি অবাক হয়। সে ভাবতেই পারেনি মোয়ান এত বড় একটা সিদ্ধান্ত নিবে পৃথিবীকে বাঁচানোর জন্য। তারপরে মোয়ান সিমিংকে বলে যে ঘোস্ট রাজ্যে গিয়ে সেকেন্ড প্রিন্স মানে ঝিলিং এর খোঁজ করতে। সে তো আগে থেকেই সবার খোঁজ খবর নিয়ে রেখেছিল কে কেমন। তাই সে সিমিংকে পাঠায় যাতে লি জিং ঘোস্ট রাজ্যের রাজা হতে পারে। এদিকে ঘোস্ট রাজ্যে লি জিং বসে ড্রিঙ্ক করছিল। তার প্রচন্ড রকম মন খারাপ। তখনই সেখানে জুয়ানো কিছু ফল নিয়ে আসে। তবে জুয়ানুকে দেখে লি জিং এর মেজাজ আরো বেশি খারাপ হতে থাকে। জুয়ানু তখন বলে যে আপনার জন্য আমি কত কিছু করেছি, তারপরেও আপনি আমাকে এইভাবে কেন ট্রিট করেন? আমি তো আপনার জন্যই নিজের গোষ্ঠীর সাথেও বেইমানি করলাম। লিজিং তখন বলে যে তুমি আসলে একটা ভুল মানুষের উপর নির্ভর করেছ। আমার কোনো ক্ষমতাই নেই। আগামীকাল যখন লিওন সিংহাসনে বসবে সে নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। এরই মধ্যে একজন এসে খবর দেয় যে তার সাথে একজন ইমমর্টাল দেখা করতে এসেছে। দেখা যায় সেখানে সিমিং এসেছে। আর সিমিং তাকে সিংহাসন নেয়ার কথা বললে লিজিং বলে যে তার সিংহাসন নেওয়াতে কোনো ইন্টারেস্ট নেই। সিমিং তখন বলে যে আপনি কি আপনার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চান না? সে লিজিংকে উস্কাচ্ছিল। তবে বাইরে থেকে জুয়ানো এসব শুনে বেশ খুশি হচ্ছিল। এবার তার স্বামী ঘোস্ট রাজ্যের কিং হতে চলেছে। এদিকে মোয়ানের মৃত্যুর পর সেই গোল্ডেন কালারের পদ্মটাও শুকিয়ে যায়। ইন তখনও ভিতরে অজ্ঞান হয়ে পড়েছিল। সেখানে ইনের ভাই আর জিয়ান দাঁড়িয়েছিল। ইনের যখন জ্ঞান ফেরে তখন সে দৌড়ে আবারও মোয়ানের বডির কাছে আসে আর তারপর জিয়ানকে বলে যে জিয়ান তুমি মাস্টারকে বাঁচিয়ে দাও। তবে জিয়ান বলে যে মোয়ানের সোলটি একদম টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে গিয়েছে, তাই কোনোভাবেই তারা কেউ মোয়ানকে বাঁচাতে পারবে না। তবে ইনের ভাই তখন ইনকে এটা বলে সান্ত্বনা দেয় যে মাস্টার যাওয়ার আগে তোমাকে কি বলেছিল? সে বলেছিল যে আমার জন্য অপেক্ষা করো। সে তো আর সাধারণ কোনো মানুষ না যে এমনি একটা কথা বলে দিবে। সে যেহেতু বলেছে অবশ্যই সে তোমার কাছে ফিরে আসবে। ইন তখন মনে মনে চিন্তা করে যে হ্যাঁ তাই তো, মাস্টার তো আমাকে বলেছে অপেক্ষা করতে, তাহলে আমি অপেক্ষা করি। তবে তার আগে আমাকে মাস্টারের বডিটা প্রিজার্ভ করতে হবে যাতে বডিটা নষ্ট না হয়ে যায়। জিয়ান আর ইনের ভাই সেখান থেকে চলে যাওয়ার পর ইন মন খারাপ করে পদ্মপুকুরের পাড়ে বসেছিল। গোল্ডেন পদ্মে সেই সোলটি বের হয়ে আসে এবং ইনকে জড়িয়ে ধরে সেখানেই বসে থাকে। এই সোলেরও খুব মন খারাপ ছিল ইনের এমন মন খারাপ দেখে। ইন তখনই দৌড়ে ভিতরে যায়। এই সোলটিও যখন ভিতরে যায় সে দেখতে পায় ইন তার বুকের মধ্যে একটি ছুরি ঢুকিয়ে দিচ্ছে। তবে এই সোলটি তাকে আটকানোর চেষ্টা করলেও আটকাতে পারে না, কেননা সে কাউকে টাচ করতে পারতো না। যা হোক, ইন নিজের বুক থেকে রক্ত সংগ্রহ করে আর তারপর মোয়ানের বডির দিকে তাকিয়ে বলে যে মাস্টার আপনি জানতেন আমি একটা ফক্স, তবে আপনি এটা জানতেন না যে আমি 9-tailed হোয়াইট ফক্স। আর 9-tailed হোয়াইট ফক্সের বুকের রক্ত থেকে যে কোনো কিছু প্রিজার্ভ করা যায়। সে নিজের বুকের রক্ত মোয়ানকে খাইয়ে তার বডিটা প্রিজার্ভ করার চেষ্টা করছিল। তবে ওই সোলটি এই বিষয়টি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের ঘোস্ট রাজ্যের দৃশ্য দেখানো হয়। লিওন প্যালেসে আসে সিংহাসনের দখল নিতে। সে সেই সব সৈন্যদের উদ্দেশ্যে বলে যে তাদের প্রতিশোধ নিতে হবে। ঘোস্ট কিংকে যে বন্দি করে রাখা হয়েছে সেটার প্রতিশোধ। সৈন্যরা আর কি বলবে, তারা ভয়ে ভয়ে লিওনের সাথে গলা মেলায়। লিওন লিজিং এর কাছে গিয়ে বলে তোমাকে কি বাড়তি করে বলতে হবে আমার সামনে হাঁটু গেড়ে বসতে? তবে লিজিং তার সামনে হাঁটু গেড়ে বসে না, বরং বলে যে তোমার রাজা হওয়ার এত তাড়া কিসের? বাবার বডি তো এখনো খুঁজে পাওয়া যায়নি, সে হয়তো কখনো ফিরে আসতে পারে।
তবে এটা শুনে লিওন প্রচন্ড রেগে যায় এবং লিজিং এর কলার চেপে ধরে বলে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি রাজা হওয়ার পর তোমাকে মেরে ফেলবো, কেননা তোমার মায়ের জন্যই বাবা আমার মাকে মেরে ফেলেছে। লিজিং তখন হাসতে হাসতে বলে, এই কারণে তো তুমি আমার মাকে মেরে ফেলেছিলে। লিওন তখন গালি দিয়ে বলে যে আমি এখন আর তোমার থেকে এই বিষয়টি লুকাবো না, আমি তাকে কষ্ট দিয়ে দিয়ে মেরেছি। আর এটা শুনে লিজিং এর প্রচন্ড রাগ হয় এবং একটা জোরে চিৎকার মারে। সেই এক চিৎকারে লিওন ছিটকে গিয়ে দূরে পড়ে। আর সে অবাক হয়ে চিন্তা করে লিজিং এর কাছে এত পাওয়ার কিভাবে আসলো, সিমিং তাকে এত পাওয়ার দিয়ে গিয়েছিল। তখনই আশেপাশের সৈন্যরা লিওনকে ঘিরে ধরে এবং তারা নিজেরাই বলছিল, তোমার নিজের কাছেই শক্তি নেই, আবার তুমি ইমমর্টালদের আক্রমণ করতে চাও। গোস্ট কিং এত শক্তিশালী ছিল তাই তার পতন হয়ে গেল, আর তোমার সাথে গিয়ে আমরা আমাদের নিজেদের জীবন দিতে পারবো না। লিজিং তখন লিওনকে বন্দি করে রাখার হুকুম দেয় এবং লিওনের সঙ্গী যে গোল্ডেন টাইগার তাকেও বন্দি করতে বলে। তবে এই বিষয়গুলো ইয়ানজিকে না জানানোর জন্য হুকুম দেয়। লিওনকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, গোল্ডেন টাইগার এটি দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় লিজিং সেই নদীর পাড়ে এসে দাঁড়িয়েছিল আর তার পিছু পিছু জুয়ানু এসে দাঁড়ায়। লিজিং জুয়ানুকে দেখে তাকে জিজ্ঞাসা করে, আজ যদি আমি ব্যর্থ হতাম তুমি প্যালেস থেকে পালিয়ে যেতে, তাই না? জুয়ানু তখন বলে যে চাঁদ সূর্য উভয় সাক্ষী আমি তোমার প্রতি কতটা লয়াল, আমি তোমার জন্য সবকিছুই করেছি। লিজিং তখন বলে, আসলেও তুমি খুব চমৎকার একটি মেয়ে, তুমি আমার জন্য আসলেও অনেক কিছুই করেছো। জুয়ানু তো এসব শুনে অনেক খুশি হয়ে যাচ্ছিল। লিজিং তখন বলে, এটা হয়তো ভাগ্যেই ছিল যে তুমি আমি একটা কাপল হব। এটা বলে সে সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। পরবর্তী সিনে আমাদের হ্যাভেনের দৃশ্য দেখানো হয়, যেখানে হ্যাভেনলি লর্ড রেগে চিৎকার করে বলছিল যে মোয়ানের মৃত্যু 2 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তার 17 নাম্বার ডিসিপ্লিন মানে ইন তার বডিটি আনতে দেয়নি এবং শেষকৃত্য করতে দেয়নি। হ্যাভেনলি লর্ড তখন মোয়ানের বড় ভাইকে বলে ইনকে একটা ওয়ার্নিং দিয়ে আসার জন্য, যাতে করে ইন মোয়ানের বডিটি দিয়ে দেয়। তখনই মোয়ানের বড় ভাবি একটি মেয়েকে নিয়ে হাজির হয়। এই মেয়েটি ছিল সুজিন ক্লানের, যে ক্লানটি যুদ্ধে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। এই মেয়েটি ছাড়া সেখানে আর কেউই বেঁচে ছিল না। হ্যাভেনলি লর্ড তখন এই মেয়েটির নাম তার ক্লানের নাম অনুসারে সুজিন রাখে এবং মেয়েটিকে তার বড় ছেলের কাছে দিয়ে বলে যে ভালো মতো লালন পালন করতে। তবে হ্যাভেনলি লর্ড তার বড় বউয়ের সাথে কথা বলছিল না। সবাই যখন সেখান থেকে বের হয়ে আসে তখন হ্যাভেনলি লর্ডের বড় বউ খুব আফসোস নিয়ে বলছিল যে বাবা এই মেয়েটিকে আমাদেরকেই কেন লালন পালন করতে দিল, আমার কোনো বাচ্চা হয় না এই কারণে। তখন মোয়ানের বড় ভাই তাকে সান্ত্বনা দিয়ে বলছিল, এমন কিছু না, আমি তো একমাত্র বিবাহিত, আমার অন্য 2 ভাই তো বিবাহিত না, আর আমাদের কাছে থাকলে এই মেয়েটি একটি পরিবার পাবে। তবে ডং হ তখন পাশ দিয়ে যাওয়ার সময় বলে, তোমরা যদি বাচ্চা নিয়ে চিন্তাই করছো তাহলে কুনলুন মাউন্টেনে যাচ্ছ না কেন? তারা দুজন তো অবাক হয়, তবে ডং হর কথা অনুযায়ী কুনলুন মাউন্টেনে যায়। এরপরে দেখা যায় ইনকে ডাকা হয়েছিল মোয়ানের বড় ভাই আর ভাবির সাথে দেখা করার জন্য। ইন সেখানে আসার পর মোয়ানের বড় ভাই ইনকে সুন্দর মতো বুঝিয়ে বলে মোয়ানের বডিটি দিয়ে দিতে এবং সে যেন রিভেঞ্জ নেয়ার জন্য ঘোস্ট ট্রাইবের উপরে কোনো ঝামেলা না করে, কেননা হ্যাভেনলি লর্ড ঘোস্ট ট্রাইবের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে নিয়েছে, এখন আর তারা কোনো রিভেঞ্জের মধ্যে গিয়ে অশান্তি করতে চায় না। তবে ইন এই বিষয়ে রাজি হয় না, বরং সে রিভেঞ্জ নেবে বলে রেগে সেখান থেকে বের হয়ে আসে। তবে ইনের সিনিয়র মোয়ানের বড় ভাইয়ের কাছে ইনের ব্যবহারের জন্য মাফ চায়। ইন সেখান থেকে ডিরেক্ট তার মাস্টারের বডির কাছে আসে। তবে সেখানে সেই গোল্ডেন পদ্মের সোলটাও ছিল। ওই সোলটি ইনকে বলছিল কে যেন বিনা অনুমতিতে পদ্মটি ছুঁয়েছে, তবে আমার মানুষ রূপে জন্ম নেওয়ার সময় হয়ে এসেছে, আর আমি এখান থেকে একবার চলে গেলে আমি আর কখনোই এই জায়গায় বা তোমাকে মনে রাখতে পারবো না। তবে ইন তো কিছুই টের পায় না, সোলটি আস্তে আস্তে সেখান থেকে উধাও হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় মোয়ানের বড় ভাই আর ভাবি ফিরে যাচ্ছিল, আর সিনিয়র তাদেরকে বিদায় দেওয়ার জন্য বাইরে পর্যন্ত আসে। তখন এসে জানতে পারে যে তাদের এক ডিসিপ্লিন সেই পদ্মটিকে তুলে নিয়ে এসেছে, কেননা পদ্মটি মৃতপ্রায়। সিনিয়র খুব আফসোস করছিল যে মাস্টারের সাথে হয়তো এই পদ্মটিও মারা যাচ্ছে। তবে তখনই মোয়ানের বড় ভাবি কিছু একটা চিন্তা করে ওই পদ্মটি টাচ করে, আর সে ওই পদ্মটি টাচ করতেই পদ্মটি জ্বলজ্বল করে ওঠে এবং একটি হলুদ আলো তার চারপাশে ঘিরে যায়। সবাই অবাক হয়ে দেখছিল যে কি হচ্ছে।
বিষয়টা যখন স্বাভাবিক হয় তখন সিনিয়র বলে যে খুবই আশ্চর্যজনক ঘটনা। হয়তো মাস্টার মারা যাওয়ার পরে এই পদ্মটি আপনাকে নিজের মাস্টার বা মালিক হিসেবে মেনে নিয়েছে। মনের বড় ভাবি অবাক হয়ে চিন্তা করে যে তাকেই কেন। সিনিয়র তখন বলে হয়তো এটা ভাগ্য। যা হোক, তারা বিদায় নিয়ে চলে গেলে সিনিয়র ইনের কাছে আসে। সে ইনকে বুঝিয়ে বলতে এসেছিল বডিটা দিয়ে দিতে। তবে সে অবাক হয়ে দেখে যে মনের বডি আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, কেননা ইন তো প্রতিনিয়ত তার রক্ত খাওয়াচ্ছিল মনের বডিকে। সিনিয়র তখন বলে মাস্টারের বডি দেখে আমার একটি পাথরের কথা মনে পড়ে যাচ্ছে। সিনিয়র বলে যে পুরনো বইতে একটি পাথরের সম্পর্কে পড়েছিলাম। সে পাথরের নাম সোল পাথর এবং সেটা ঘোস্ট রাজ্যের সম্পত্তি। ওই পাথরের মাধ্যমে যে কোনো বডিকে সংরক্ষিত করে রাখা যায়। এটা শুনে ইন অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা কি সত্যি? সিনিয়র বলে যে আমি জানি না সত্যি কিনা, তবে তুমি এবার ঘোস্ট রাজ্যে যেয়ে ওই পাথর আনার চেষ্টা করো না। তবে একটু পরে দেখা যায় ইন ঘোস্ট রাজ্যে চলে গিয়েছে। তবে সে ঘোস্ট রাজ্যের সীমানায় ঢুকতেই অনেকগুলো ঘোস্ট এসে তাকে ঘিরে ফেলে। ইন কোনো ভন্ডিতা না করে নিজের পরিচয় দেয় এবং লিজিং এর সাথে দেখা করতে চায়। এরপরেই দেখা যায় ইন লিজিং এর সামনে হাঁটু গেড়ে বসে ওই পাথরটি চাচ্ছিল। তবে লিজিং জিজ্ঞাসা করে যে ওই পাথরটি দিয়ে সে কি করবে। ইন তাকে সে বিষয়ে কিছুই বলে না, কিন্তু লিজিং তো জানতো যে সে মোয়ানের জন্য এই পাথরটি চাচ্ছে। লিজিং তখন বলে যে ওই পাথরটি বডি সংরক্ষিত করতে পারে, তবে আমাদের ঘোস্ট রাজ্যে ওই পাথরের তেমন কোনো দাম ছিল না, সেটা তো হারিয়ে গিয়েছে। যদি না হারাতো তাহলে আমি অবশ্যই তোমাকে দিতাম। এটা শুনে ইন খুব মন খারাপ করে চলে আসে। তবে সে যখন বের হয়ে যাচ্ছিল তখন তার জুয়ানুর সাথে দেখা হয়ে যায়। জুয়ানুকে দেখে ইন বিরক্ত হয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তবে তখনই জুয়ানু পেছন থেকে ডেকে বলে যে তুমি কি এটার খোঁজে এসেছিলে? জুয়ানুর হাতে ওই পাথরটি দেখে তো ইন অবাক হয়ে যায়। জুয়ানু বলে যে 2 দিন আগেই ঘোস্ট কিং আমাকে এটা দিয়েছে, কেননা গত রাজার আঘাতের জন্য আমার শরীরে অনেক দাগ হয়ে গিয়েছিল। আর এটা তো ভালো কথা নয় যে কোনো মেয়ের গায়ে দাগ থাকবে, তাই রাজা তাকে দিয়েছে। ইন চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল। জুয়ানু এগিয়ে এসে বলে তুমি যদি এই পাথরটি নিতে চাও আমি তোমাকে দিতে পারি। তবে ইন সেই পাথরটি ধরতে গেলে জুয়ানু হাত ছড়িয়ে ফেলে। ইন এবার রাগ কন্ট্রোল করতে না পেরে জুয়ানুকে ধাক্কা দেয়। তখনই কোথা থেকে দৌড়ে লিজিং এসে জুয়ানুকে ধরে। সে ইনকে জিজ্ঞাসা করে কি হয়েছে। ইন মাটিতে পড়ে থাকা সেই সোল পাথরটির দিকে আঙুল তাক করে বলে তুমি কি এই জিনিস হারিয়ে ফেলেছিলে? এবার তো লিজিং ধরা পড়ে গিয়েছে। সে লজ্জিত মুখ নিয়ে ইনের সামনে দাঁড়িয়ে থাকে। ইন তখন খুব সুন্দর 2টা কথা বলে, যার প্রথম কথা ছিল যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল এই রাজ্যে আসা এবং তোমার সাথে দেখা হওয়া। তোমরা দুইজনেই কঠোর এবং নির্লজ্জ, একদম পারফেক্ট কাপল। আজকে থেকে তুমি আমার শত্রু। এটা বলে ইন সেখান থেকে চলে যায়। তবে লিজিং এসব শুনে প্রচন্ড কষ্ট পেয়েছিল। সে জুয়ানুকে এত জোরে ধাক্কা দেয় যে জুয়ানু অনেকটা আঘাত পায়। জুয়ানু তখন বলে যে আপনিই তো প্রথম ওকে মিথ্যা কথা বলেছেন। আমি শুধুমাত্র আগুনে ঘি ঢালার কাজটা করেছি। আমি আপনার জন্য কি না করেছি, ফরমেশন চুরি থেকে শুরু করে নিজের ট্রাইবের সাথে বেইমানি। আর আপনি আমাকে আজকে ওর জন্য এমনভাবে ট্রিট করছেন। কি দিয়েছে ইন আপনাকে? সারাক্ষণ শুধু মনের কথা বলতো, আর আপনি জেলাস হয়ে মনকে মেরে ফেলারও চিন্তা করতেন। আর আমিও জেলাস হয়ে এমনটা করেছি। লিজিং তখন বলে যে তোমাকে আমি ঘোস্ট রাজ্যের রানী করে রেখেছি, তুমি আর কি চাও? জুয়ানু বলে যে বিয়ের পর থেকে এই পর্যন্ত আপনি আমাকে কখনো টাচও করেননি, কি লাভ এই রানী হয়ে? কুনলুন মাউন্টেনের নিচে যে অল্প সময় আমি আপনার সাথে কাটিয়েছি সেই সময়টাই সবচেয়ে ভালো ছিল। তবে এসব শুনে লিজিং আরো বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল। লিজিং আসলেও ইনকে প্রচন্ড ভালোবাসতো। তবে জুয়ানুর পাল্লায় পড়ে সে ইনের সাথে বেইমানি করে ফেলেছিল। পরবর্তী সিনে দেখা যায় কুনলুন মাউন্টেনে অনেকদিন পর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিনিয়রই এই বিষয়টা করেছে হাওয়া বদলের জন্য, কেননা নাইন এবং মাস্টারের মৃত্যুর পর সবাই অনেক বেশি হতাশ হয়ে পড়েছে। আর সিনিয়র চাচ্ছিল এখন সব হতাশা কাটিয়ে নতুন স্টুডেন্ট ভর্তি করে তারা নিজেরাই শিক্ষা দিবে। তবে ড্রিঙ্ক করার পর সবাই অজ্ঞান হয়ে সেখানেই ঘুমিয়ে পড়লেও ইন জেগেছিল। ইন সেখানে সে সবাইকে গ্রিটিং করে আর তারপর বলে যে সিনিয়র গুড বাই, মানে ইন কুনলুন মাউন্টেন ছেড়ে চলে যাচ্ছিল। এরপরে ইন মোয়ানের বডির কাছে যায় এবং মোয়ানকে বলে আমি এখানে রাখলে কোনোভাবেই আপনার বডি প্রিজার্ভ করে রাখতে পারবো না, এজন্য আপনাকে আমি কিনকিউতে নিয়ে যাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। পরবর্তীতে দেখা যায় ইন একটি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল।
হঠাৎই সে দেখতে পায় কিছু ছেলে একটি মেয়েকে টিজ করছে। সিন শিফট হয়, দেখা যায় ইন মোয়ানকে নিয়ে একটি গুহার মধ্যে রয়েছে। সে মোয়ানকে নিয়ে কিনকিউতে ফিরে এসেছিল, আর এরপরে সে আবারও নিজের বুকে ছুরি ঢুকিয়ে রক্ত সংগ্রহ করতে শুরু করে। এই পর্বের শুরুতেই দেখা যায় হেভেনলি লর্ডের বড় ছেলের বউয়ের বাচ্চা হবে। আমরা গত পর্বেই তো দেখেছিলাম সে গোল্ডেন লোটাসে হাত দেওয়ার সাথে সাথেই তার চারপাশে আলোয় ভরে যায়। তখনই তার পেটে ওই গোল্ডেন লোটাসের যে সোলটা ছিল সেটা চলে এসেছিল। মেইড এসে খবর দেয় যে তার ছেলে হয়েছে। তখনই আকাশে অদ্ভুত ধরনের লাল রঙের আভা দেখা যায়। হেভেনলি লর্ড অবাক হয়ে চিন্তা করে যে মইয়ান যখন জন্ম নিয়েছিল তখনও এমন ধরনের আভা দেখা গিয়েছিল। হেভেনের সবাই আনন্দে মেতে ওঠে। সুজিন ভেতরে গিয়ে ওই বাচ্চা ছেলেটিকে দেখলে হেভেনলি লর্ডের বড় বউ তাকে বলে যে সে তোমার থেকে 20,000 বছরের ছোট, তাকে ভালোভাবে দেখাশোনা করবে। সুজিন ওই বাচ্চাটির সাথে খেলতে শুরু করে। হেভেনলি লর্ড এই বাচ্চাটির নাম রেখেছিল ইয়েহুয়া। এরপরেই আমরা একটি মেয়েকে কিনকিউয়ের দিকে আসতে দেখি। মেয়েটিকে দেখে জিয়ান আর ইনের ভাই সেখানে আসলে মেয়েটি একটি বোতল উঁচু করে ধরে। ইনের ভাই খেয়াল করে ওই বোতলটি ইনের। আমরা তো গত পর্বেই দেখেছিলাম ইন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটি মেয়েকে দেখতে পেয়েছিল যাকে কিছু ছেলেরা মারধর করছিল। ইন ওই মেয়েটিকে বাঁচিয়ে তার বোতল হাতে দিয়ে কিনকিউতে পাঠিয়েছিল, কেননা এই মেয়েটির যাওয়ার কোনো জায়গা ছিল না। এই মেয়েটি একটি স্নেক স্পিরিট। যা হোক, যেহেতু ইন পাঠিয়েছে তাই ইনের ভাই তাকে তার মায়ের কাছে নিয়ে যায়। তার মা ও খুশি মনে এই মেয়েটিকে মেনে নেয়, যেহেতু ইন তাকে পাঠিয়েছিল, এবং মিগুকে বলে যে তুমি আর এই মেয়েটি দুইজনে মিলে কিয়ানের ভালো খেয়াল রাখবে। মেয়েটিও খুশি হয়ে যায় অবশেষে একটি থাকার জায়গা পেয়ে। এরপরে দেখা যায় জিয়ান আর ইনের ভাই জেন মিলে মাছ ধরছিল। তখনই ইনের সিনিয়র এসে তাদেরকে জানায় যে ইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন মাস্টারের বডি নিয়ে কোথাও একটা চলে গিয়েছে। পরবর্তীতেই দেখা যায় ইন অজ্ঞান হয়ে মুয়ানের বডির পাশে পড়েছিল। সে মুয়ানকে রক্ত দিতে দিতে দুর্বল হয়ে পড়েছিল। সেখানে জিয়ান, ইনের বাবা মা, ভাইও চলে আসে। ইনের মা তো অস্থির হয়ে যায় ইনকে দেখে। আমি এখন থেকে ইনকে তার আসল নাম কিয়ান বলেই ডাকবো। যা হোক, কিয়ানের এমন অবস্থা দেখে তার মা গড জিয়ানকে অনুরোধ করে কিয়ানকে বাঁচাতে। জিয়ান তখন বলে কিয়ান অনেক বেশি রক্ত মইয়ানকে দিয়ে ফেলেছে, এ কারণে তাকে এখন কারো এনার্জি বা এসেন্স দিতে হবে। প্রথমে কিয়ানের বাবা তার এনার্জি দিতে চায়, তবে কিয়ানের মা বলে যে তুমি কিনকিউয়ের রাজা, কিনকিউয়ের যে কোনো বিপদে তোমাকেই এগিয়ে যেতে হবে। তুমি যদি তোমার এনার্জি দিয়ে দুর্বল হয়ে যাও তাহলে তো সমস্যা। তাই সিদ্ধান্ত হয় যে কিয়ানের মা তার এনার্জি দিবে। তবে এই এনার্জি পাস করানোর জন্য এক ধরনের ঘাসের প্রয়োজন, যে ঘাসটি 4টি ভয়ঙ্কর পশু পাহারা দিচ্ছিল। কিয়ানের বাবা তখন বলে যে কোনো মূল্যে সে ওই ঘাসটি নিয়ে আসবে, এবং সে দ্রুত বেরিয়ে পড়ে ওই ঘাসটি আনার উদ্দেশ্যে। এরপরে আবার আমাদের কুনলুন মাউন্টেনের দৃশ্য দেখানো হয়। লিজিং কিয়ানের সাথে দেখা করতে এসেছিল, তবে কিয়ানের সব সিনিয়ররা তাকে ঘিরে ফেলে সেখান থেকে চলে যেতে বলে। যেহেতু সবকিছু শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে গিয়েছে তাই তারা চাচ্ছিল না কোনো ঝামেলা হোক। তবে লিজিং বলে যে সে কিয়ানের জন্য একটি জিনিস নিয়ে এসেছে যেটা সে চাচ্ছিল। হয়তো সে সেই সোল পাথরটি নিয়ে এসেছিল। তবে কিয়ানের সিনিয়র বলে যে তুমি কি নিয়ে এসেছো সেটা দিয়ে এখন আর কিছু যায় আসে না, কেননা ইন মানে কিয়ান কুনলুন মাউন্টেন ছেড়ে চলে গিয়েছে। লিজিং অনেক শকড হয় এই কথাটি শুনে। সিনিয়র শান্তভাবে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আমরা কোনো ঝামেলা চাচ্ছি না। এটা বলে সে সবাইকে নিয়ে ভিতরে চলে আসে। একটু পরেই দেখা যায় সবাই সিদ্ধান্ত নিয়েছে তারা আর কুনলুন মাউন্টেনে থাকবে না, কেননা যেহেতু মাস্টারই বেঁচে নেই কুনলুন মাউন্টেনে থেকে তো তাদের আর কোনো লাভ নেই। তারা সবাই যে যার বাবা মায়ের কাছে ফিরে যাবে। সিনিয়র মাস্টারের তলোয়ারটা কুনলুন মাউন্টেনেই সংরক্ষণ করে রাখে। এরপর কুনলুন মাউন্টেন বন্ধ করে দিয়ে তারা সবাই কুনলুন মাউন্টেন ছেড়ে চলে যায়। তবে যাওয়ার আগে সিনিয়র প্রতিজ্ঞা করে সে যে কোনোভাবে ইন এবং মাস্টারের বডিকে খুঁজে বের করবে। এরপরে আমাদের হ্যাভেনের দৃশ্য দেখানো হয়। হেভেনলি লর্ড প্রচন্ড রকম রেগে গিয়েছিল ইন মুয়ানের বডি নিয়ে চলে গিয়েছে এই কারণে।
সে ডংহুয়াকে বলছিল এখন সে কিভাবে উত্তর দিবে যে মোয়ানের বডি কোথায়, ভবিষ্যৎ প্রজন্ম কি জানবে যুদ্ধের দেবতা সম্পর্কে। ডংহুয়া তখন বলে যে এত ভাবার কি আছে, এটা লিখে দিন। মোয়ান তার প্রিয় স্টুডেন্টের সাথে ধ্যানে চলে গিয়েছে। মোয়ান বেঁচে থাকতে তার ইচ্ছা ছিল সে তার প্রিয় স্টুডেন্টের সাথেই থাকবে। হেভেনলি লর্ডেরও এই বিষয়টা ভালো লাগে। সে তখন ইতিহাসে এমন কিছুই বলে দেওয়ার কথা চিন্তা করে। এদিকে কিয়ানের বাবা সেই ঘাসটি নিয়ে ফিরে এসেছিল, তবে সে প্রচন্ড রকম আহত হয়েছিল। কিয়ানের ভাই দ্রুত সেই ঘাসটি নিয়ে ভিতরে যায়। জিয়ান ওই ঘাসটির মাধ্যমে কিয়ানের মায়ের থেকে তার অর্ধেক এনার্জি নিয়ে কিয়ানকে বাঁচিয়ে তোলে। এরপরেই দেখা যায় কিয়ানের মা তার পাশে বসেছিল। কিয়ানের জ্ঞান ফিরতে সে প্রথমে যেটা বলে তা হলো সে এখনো বেঁচে আছে। কিয়ান নিজেই জানতো যে সে অতিরিক্ত রক্ত দেওয়ার কারণে মারাও যেতে পারে। তবে সে অস্থির হয়ে উঠে মইয়ানের বডির কথা জিজ্ঞাসা করে। কিয়ানের মা তখন বলে যে মইয়ানের বডি ইয়োনহোয়া কেভে রাখা হয়েছে। ইয়োনহোয়া কেভ এমন একটি গুহা যেখানে কোনো কিছু পচে যায় না বা নষ্ট হয় না। কিয়ান তখন একটু স্বস্তি পায়। কিয়ানের ভাই সেখানে তার ছোট্ট ভাতিজিকে নিয়ে আসে, মানে ফেংজিউকে নিয়ে আসে। কিয়ান তখন ফেংজিউকে ধরে বলে যে তোমাকে দেখার জন্য আসতে গিয়ে আমি তো জিমিং প্যালেসে আটকে গিয়েছিলাম, সেই ভূতের রাজ্যে যাওয়ার কথা বলছিল। কিয়ান সেখানে তার ফ্যামিলির সাথে বেশ সুন্দর একটি সময় কাটায়। এরপরে কিয়ান সেই গুহাতে আসে মইয়ানের বডি দেখার জন্য। সে মইয়ানের পাশে বসে মইয়ানকে বলে যে মাস্টার আপনি যখন ফিরে আসবেন আমরা আবারও জয়ধ্বনি দিতে দিতে কুনলুন মাউন্টেনে ফিরে যাব, সবাই আপনার অনেক প্রশংসা করবে। কিয়ান এখনো স্বপ্নে দেখছিল যে মইয়ান একদিন না একদিন ফিরে আসবে। কিয়ান সে গুহা থেকে বের হয়ে যায়। এরপরে আমরা কিয়ানের কণ্ঠে কিছু কথা শুনতে পাই, যেখানে কিয়ান বলছিল যে কুনলুন মাউন্টেন ছেড়ে সবাই চলে যাওয়ার পর কুনলুন মাউন্টেন একটি পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে। গড রিয়েলম এবং গোস্ট রিয়েলমের মধ্যে বন্ধুত্ব আগের মতোই বজায় আছে, সবকিছু শান্তিপূর্ণভাবেই চলছিল। এরই মধ্যে 70,000 বছর কেটে গিয়েছে। পরবর্তীতে আমাদের 70,000 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে কিয়ান তখনও মোয়ানের বডির পাশে বসেছিল, তবে সে কিছু একটা লিখছিল। এরপর সে পাণ্ডুলিপিটি নিজের কাছে সংরক্ষণ করে এবং মোয়ানের বডির দিকে তাকিয়ে বলে আর মাত্র 7 দিন আছে। 7 দিন পরে যুদ্ধে 70,000 বছর পূর্ণ হবে এবং 70,000 বছর পরে ঘোস্ট কিং কিনচ্যাং এর বের হয়ে আসার কথা। মোয়ান যে নিজেকে স্যাক্রিফাইস করে ঘোস্ট কিংকে আটকে ছিল সেটা শুধুমাত্র 70,000 বছরের জন্যই। এবং কিয়ান এবার সিদ্ধান্ত নিয়েছে সে ঘোস্ট কিংকে সিল করবে, যেহেতু মোয়ানের পরে ওই বেল অফ দ্য ইস্ট এম্পেরিয়ার চালানোর ফরমেশন শুধুমাত্র কিয়ানই জানতো। এরপরেই দেখা যায় মিগু কিয়ানের সাথে দেখা করতে এসে বলে কিয়ানের হবু হাজবেন্ড মানে হেভেনলি লর্ডের সেকেন্ড প্রিন্স, যার নাম ছিল স্যাংজি, সে 1 মাস ধরে কিনকিউতে এসে বসে আছে। কিয়ান তখন মিগুকে বলে যে স্যাংজিকে গিয়ে বলো যে আমি মর্টাল ওয়ার্ল্ডে চলে গিয়েছি ট্রেনিং এর জন্য, আমার কিনকিউতে ফিরতে বেশ কিছুদিন দেরি হবে। যদিও মিগু এমনটা করতে চাচ্ছিল না, তাও সে বাধ্য ছেলের মতো চলে যায়। এরপরই দেখা যায় স্যাংজিকে মিগু যখন জানায় যে কিয়ান আবারও ট্রেনিং এ চলে গিয়েছে, স্যাংজি খুবই বিরক্ত হয়। সে মিগুকে বলে যে তোমার আন্টি কি জানে না আমি 1 মাস ধরে কিনকিউতে বসে আছি, এখনো পর্যন্ত আমি তার চেহারাও দেখতে পাইনি, এটা তো আমাকে অসম্মান করা। মিগু কোনোভাবে তাকে মানানোর চেষ্টা করছিল। তখনই সেখানে শাওজিং চলে আসে। শাওজিং সেই সিনেক স্পিরিটটা যাকে কিয়ান জঙ্গলের মধ্যে থেকে বাঁচিয়েছিল। শাওজিংকে দেখেই শ্যাংজির রিয়াকশনে চেঞ্জ হয়ে যায়। মিগু মনে মনে হাঁপ ছেড়ে বাঁচে যে তার এখন আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। সে দ্রুত সেখান থেকে চলে যায়। ঠিক তখনই শ্যাংজি শাওজিং এর খুব কাছাকাছি চলে আসে। তারপর বলে আমি হেভেনলি লর্ডের দ্বিতীয় পুত্র, অথচ আমার সেই শক্তি নেই যে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে নিয়ে যাব। শাওজিং তখন ভয়ে ভয়ে বলে যে আপনার তো আন্টির সাথে বিয়ে ঠিক হয়ে আছে, আমাকে বিয়ে করতে হলে আপনাকে আগে আন্টির সাথে বিয়ে ভাঙতে হবে। মানে সিরিয়াসলি, কিয়ানের বয়ফ্রেন্ড হোক বা হাজবেন্ড, কিয়ানের আনা মানুষগুলোই তার এসব জিনিসপত্র নিয়ে টানাটানি করে। আসলে শাংজি আর শাওজিং এর একটি রিলেশনশিপ তৈরি হয়ে গিয়েছিল এখানে এসে, যেহেতু শাংজি এখানে 1 মাস ধরে কিয়ানের জন্য অপেক্ষা করছিল
এবং শাওজিং তাকে সার্ভ করত। যা হোক, সাংজি শাওজিংকে রাজি করিয়ে ফেলে তার সাথে চলে যাওয়ার জন্য। এরপরেই দেখা যায় সাংজি সেখান থেকে বের হয়ে যায়। মিগু তো হাঁপ ছেড়ে বাঁচে যে তার এখন আর সাংজিকে ম্যানেজ করতে হবে না। তবে সে ভিতরে গিয়ে শাওজিংকেও কোথাও খুঁজে পায় না। এরপরেই দেখা যায় সাংজি হ্যাভেনে ফিরে এসেছে। তবে আস্তে আস্তে তার ইয়েহুয়ার সাথে দেখা হয়ে যায়। এই প্রথমবার আমাদের বড় ইয়েহুয়াকে দেখানো হয়, যে দেখতে একদম মইয়ানের মতো। সাংজি কোনোভাবে ইয়েহুয়াকে ক্রস করে চলে যায়। তবে ইয়েহুয়া বুঝতে পেরে যায় যে সাংজির কাছে একটি স্নেক স্পিরিট রয়েছে। ইয়েহুয়া নিজের রুমে গিয়ে দ্রুত থার্ড প্রিন্সকে ডেকে পাঠায়। থার্ড প্রিন্স সেখানে আসলে সে মর্টাল ওয়ার্ল্ডে থাকা সেই গোল্ডেন টাইগারের ব্যাপারে কথা বলছিল, যাকে আমরা আগে ঘোস্ট রিয়েলমে দেখেছিলাম। সেই গোল্ডেন টাইগার বর্তমানে মর্টাল ওয়ার্ল্ডে থাকছে এবং এবং মানুষদের উৎপাত করছে। তবে থার্ড প্রিন্স বলে যে আমার মনে হয় না তুমি আমাকে এই কথা বলার জন্য নিয়ে এসেছো। ইয়েহুয়া তখন অনেক হেজিটেট ফিল করে বলে, সেকেন্ড আঙ্কেল মানে সাংজি একটি স্নেক স্পিরিটকে নিয়ে এসেছে, যেটা কিয়ানের সার্ভেন্ট। এটা শুনে তো থার্ড প্রিন্স আকাশ থেকে পড়ে। সে দ্রুত সেখান থেকে বের হয়ে যায় সাংজির উদ্দেশ্যে। ইয়েহুয়া নিজেও একটু টেনশনে পড়ে গিয়েছিল। শ্যাংজি শাওজিংকে নিয়ে নিজের প্যালেসে চলে আসে এবং শাওজিংকে বের করে বলে যে দেখো তো হ্যাভেন কিনকিউয়ের থেকে সুন্দর কিনা। শাওজিং প্রচন্ড খুশি ছিল শ্যাংজির সাথে হ্যাভেনে এসে। তবে তখনই সেখানে থার্ড প্রিন্স চলে আসে। থার্ড প্রিন্সকে দেখে শ্যাংজি বলে যে সে এই মেয়েটিকে নিয়ে এসেছে তার পার্সোনাল মেট করার জন্য। তবে থার্ড প্রিন্স তো সবই জানতো। সে ডিরেক্ট বলে যে তুমি ওকে বাবা আসার আগে কিনকিউতে ফিরিয়ে দিয়ে এসো। তুমি যদি না পারো তাহলে আমি দিয়ে আসছি। সাংজি তখন বলে যে আমার পার্সোনাল ব্যাপারে তুমি নাক গলাতে শুরু করেছো কবে থেকে? আমি নিজে তাকে পছন্দ করে এনেছি, আর আমি তাকে কোনোভাবেই যেতে দিব না। থার্ড প্রিন্স তখন তাকে বোঝায় তার কিয়ানের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, আর সে যদি এখন কিয়ানের সার্ভেন্টকে বিয়ে করার কথা বলে সেটা কিয়ানের জন্য অনেক বড় অপমান। শ্যাংজি তখন বলে তাহলে সে কিয়ানের সাথে বিয়ে ভেঙে দিবে। তবে এই কথা শোনার সাথে সাথে হ্যাভেনলি লর্ড সাংজিকে একটি থাপ্পড় লাগিয়ে দেয়। সাংজি তাও হ্যাভেনলি লর্ডকে বলছিল যে সে কিয়ানকে বিয়ে করতে চায় না, কেননা 1 মাস কিনকিউতে থাকার পরেও কিয়ান তার সামনে আসেনি। কিয়ান হয়তো তাকে পছন্দ করে না। হ্যাভেনলি লর্ড তখন বলে যে 1 মাস কেন, তোমাকে যদি 30,000 বছরও সেখানে অপেক্ষা করতে হয় তুমি অপেক্ষা করবে, কেননা কিয়ান একজন কুইন। সে তোমার মতো একজন প্রিন্সকে বিয়ে করছে, এটাই তোমার ভাগ্য। শ্যাংজি কিছু বলতে পারছিল না। হ্যাভেনলি লর্ড তাকে বলে তুমি আবার অন্য কোনো মেয়ের প্রেমে পড়ে যাওনি তো? শ্যাংজি তখন বলে যে সে অন্য কারোর জন্য নয়, বরং কিয়ান তার সামনে আসেনি এই কারণে বিয়ে করতে চাইছে না। সেখানে শাওজিংকেও নিয়ে আসা হয়। তবে শাওজিংও বলে যে সে শ্যাংজিকে চেনে না। সে শ্যাংজির নিরাপত্তার জন্যই এই বিষয়টা অস্বীকার করছিল। হ্যাভেনলি লর্ড প্রচন্ড রেগে যায় শাওজিং এর উপরে, যেহেতু শাওজিং শ্যাংজির সাথে হ্যাভেনে চলে এসেছে এবং তাকে ইভিল সিল্ড পুলে আটকে রাখতে বলে, যেটা ছিল ভয়ঙ্কর একটি শাস্তির জায়গা। সেখানে সমস্ত ইভিল স্পিরিটদের বন্দী করে রাখা হয়েছিল। তবে শ্যাংজির সাথে সাথে হ্যাভেনলি লর্ডের পা জড়িয়ে ধরে, কিন্তু হ্যাভেনলি লর্ডের মন গলে না। সে সেখান থেকে বের হয়ে যায়। তবে ইয়েহুয়া সেখানে দাঁড়িয়েছিল। যাওয়ার সময় হ্যাভেনলি লর্ড ইয়েহুয়াকে বলে যে তোমাকে নিয়ে আমার অনেক বেশি আশা। তুমি কখনো তোমার আঙ্কেলের মতো কোনো মহিলার জন্য সবকিছু ত্যাগ করো না। তোমার জন্ম হয়েছে এই পৃথিবীর জন্য, কোনো মেয়ের জন্য না। এরপরেই দেখা যায় ইয়েহুয়া যখন ছোট ছিল সে তার পড়া শেষ করে হ্যাভেনলি লর্ডের কাছে এসে বলে যে তার পড়াশোনা শেষ। হ্যাভেনলি লর্ড তখন বলে যে তুমি কি পুরস্কার চাও বলো। ইয়েহুয়া তার মায়ের সাথে দেখা করতে চায়। হ্যাভেনলি লর্ড বলে তোমার মা ভালো না, সে তোমাকে ঠিকভাবে লালন পালন করতে পারেনি, আমি তোমার ভালোর জন্যই তার সাথে দেখা করতে দেই না। ইয়েহুয়া তখন বলে যে আমার মায়ের সাথে দেখা করা ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই। হ্যাভেনলি লর্ড তখন বলে তুমি যদি 20,000 বছর বয়সে 3টি থান্ডার বোল্টস মানে যেটা দিয়ে ইমর্টাল হওয়ার পরীক্ষা পাশ করতে হয় সেটা নিতে পারো, তাহলে তোমাকে তোমার মায়ের সাথে দেখা করতে দিব। আর এরপরে সেই বাচ্চা ইয়েহুয়া 3টি থান্ডারবোল্টস নেওয়ার জন্য রাজি হয়ে যায়। সেখানে সবাই দাঁড়িয়ে দেখছিল এই বাচ্চা ছেলেটি কত সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। ইয়েহুয়া সেই ছোট বয়সে 3টি থান্ডারবোল্টস মানে হ্যাভেনলি ট্রায়াল পার করে ফেলে। রক্তাক্ত অবস্থায় সে হ্যাভেনলি লর্ডের সামনে এসে বলে আমি তো হ্যাভেনলি ট্রায়াল পার করে ফেলেছি,
এখন আপনি আমাকে আমার মাকে দেখার সুযোগ করে দিন। হেভেনলি লর্ড তখন তার বড় ছেলেকে বলে ইয়েহুয়াকে নিয়ে তার মায়ের কাছে যেতে। ইয়েহুয়াকে যখন তার মায়ের কাছে নিয়ে আসা হয়, তার মা তো অস্থির হয়ে কান্নাকাটি শুরু করে ইয়েহুয়ার এমন অবস্থা দেখে। কেননা জন্মের পরে ইয়েহুয়াকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে এই প্রথমবার সে ইয়েহুয়াকে দেখছে। সে তার স্বামীর সাথে চিল্লাচিল্লি করছিল। ইয়েহুয়া তখন বলে যে তার বাবার কোনো দোষ নেই, সে এত হালকা কালারের পোশাক পরেছে যে কারণে এত বেশি রক্ত দেখা যাচ্ছে। এখন থেকে সে সবসময় কালো পোশাক পরবে যাতে করে রক্ত দেখা না যায় আর তার মা কষ্ট না পায়। ইয়েহুয়ার মা অবাক হয়ে বলে যে তোমার মেন্টালিটি এমন কিভাবে হয়ে গিয়েছে। সব ব্লেম সে নিজের উপরে নিয়ে নিচ্ছিল। এরপরেই দেখা যায় এটা ছিল সম্পূর্ণ ইয়েহুয়ার স্বপ্ন। সে স্বপ্নে আরো দেখছিল সে যখন গোল্ডেন লোটাস অবস্থায় ছিল, পেছন থেকে সে ইনকে দেখেছিল, তবে ইনের চেহারা সে মনে করতে পারে না। তখনই ইয়েহুয়ার ঘরে সুজিন আসে। সুজিন এসে ইয়েহুয়ার ঘুম ভাঙায়। সুজিন ইয়েহুয়ার সাথে ভাব করার চেষ্টা করছিল, তবে ইয়েহুয়া সুজিনকে তেমন একটা পাত্তা দিচ্ছিল না। স্যাংজি এবং শাওজিং এর ভালোবাসার গল্প ইয়েহুয়াকে বলছিল, তবে ইয়েহুয়া নিজের কাজ সেরে ডিরেক্ট সেখান থেকে বের হয়ে যায়। সুজিন মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপরেই আবার আমাদের শ্যাংজিকে দেখানো হয় যে ইভিল সিল্ড পুলের কাছে এসে হাজির হয়েছিল, তবে গার্ডরা তাকে সেখানে যেতে দিচ্ছিল না। শ্যাংজি তো চিল্লাচিল্লি শুরু করে, তবে তখনই থার্ড প্রিন্স সেখানে আসে। থার্ড প্রিন্স এসে ওই গার্ডদের বলে হেভেনলি লর্ড তো ভিতরে যেতে নিষেধ করেছে, তবে কাউকে কথা বলতে তো নিষেধ করেনি। সে শ্যাংজিকে বলে অন্তত গিয়ে শাওজিং এর সাথে কথা বলতে, শাওজিং কেমন অবস্থায় আছে এটা জিজ্ঞাসা করতে। গার্ডরা সরে দাঁড়ালে শ্যাংজি গিয়ে শাওজিংকে জিজ্ঞাসা করে সে কি অবস্থায় আছে। ভেতরে শাওজিং কোনোভাবে ওই ইভিল স্পিরিটদের সাথে যুদ্ধ করছিল। তাও সে বলে যে আন্টির পরে আপনি একমাত্র যে আমার সাথে ভালো ব্যবহার করেছেন, আমাকে ভালোবেসেছেন। আপনার সাথে দেখা হওয়াটা আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। তবে দরজার বাইরে দাঁড়িয়ে এসব শুনে সেকেন্ড প্রিন্স অনেক কান্না করছিল। সে তখন দ্রুত আবারও দৌড়ে সেখান থেকে চলে যায়। সে ডিরেক্ট চলে এসেছিল হেভেনলি লর্ডের কাছে। অনেক বেশি আকুতি মিনতি করেও হেভেনলি লর্ডের মন সে গলাতে পারে না। অবশেষে সে হেভেনলি লর্ডকে বলে যদি সেখানে শাওজিং মারা যায় তাহলে সে নিজেও সুইসাইড করবে। হেভেনলি লর্ড এটা শুনে আরো বেশি রেগে যায় যে সে একটা মেয়ের জন্য সুইসাইড করতে চাচ্ছে। তখন সে বলে যে যাও, এখনই গিয়ে তুমি সুইসাইড করো, তুমি মারা যাওয়ার পর আমি শাওজিংকে দেখে নিব। এটা শুনে শ্যাংজি আবারও ভয় পেয়ে যায় যে সে মারা গেলে শাওজিং এর হয়তো আরো বেশি সাফার করতে হবে। সে হেভেনলি লর্ডকে অনেক বেশি অনুরোধ করে, তবে হেভেনলি লর্ডের মন গলাতে পারে না। আবারও তাকে শূন্য হাতে সেখান থেকে চলে যেতে হয়। এরপরে দেখা যায় জিয়ান কিয়ানের বাবার সাথে কথা বলছিল। সে কিয়ানের বাবাকে বলে যে এই বিয়েটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ভালোই হয়, কেননা কিয়ান নিজেও এই বিয়েতে আগ্রহী না। কিয়ানের বাবা তখন বলে তাহলে তো এই সুযোগ, চলো আমরা এই বিয়েটা ক্যান্সেল করে দিই, এবং তারা হেভেনের উদ্দেশ্যে রওনা হয়। এরপরেই আমরা একটি নয়লে জ্বলা লাল কালারের শেয়ালকে জঙ্গলের মধ্যে দিয়ে আসতে দেখি। শেয়ালটা খুব দ্রুত ওই জঙ্গলটি পার হওয়ার চেষ্টা করছিল, তবে তখনই তার সামনে হয় সেই গোল্ডেন লায়ন। সে তো ঘোস্ট রাজ্য ছেড়ে এখন বাইরে বসবাস করত। শেয়ালটা ওই গোল্ডেন লায়নকে দেখে নিজের আসল রূপে চলে আসে এবং গোল্ডেন লায়নও নিজের আসল রূপে চলে আসে। এই শেয়ালটা ছিল ফেংজিউ। ফেংজিউ গোল্ডেন লায়নকে দেখে খুব ভয় পাচ্ছিল আর সে বলছিল সে কিনকিউয়ের প্রিন্সেস, তার সাথে যেন খারাপ ব্যবহার না করে, আর এটা বলে সে নিজেই ভয়ে পালাতে শুরু করে। তবে ফেংজিউ একটুর জন্য একটি গাছে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। তখনই ওই গোল্ডেন লায়নকে কেউ একজন আঘাত করে। দেখা যায় সেখানে ডং হওয়া চলে এসেছে। ডং হওয়াকে দেখে তো ওই গোল্ডেন লায়ন ভয়ে পালিয়ে যায়, আর ফেংজিউ ডং হওয়ার গলা জড়িয়ে ধরে ঘুল্লিপাক খেতে খেতে নিচে আসে। ফেংজিউ তো প্রথম দেখাতেই ডং হওয়াকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। ডং হওয়া যখন নিজের পরিচয় দেয়, ফেংজিও নিজের পরিচয় দেয়, তবে সে ডং হওয়াকে বলে যে আপনাকে তো ডং হওয়ার মতো দেখতে না। ডং হওয়া বলে ডং হওয়া দ্বিজুন কেমন দেখতে। ফেংজিউ বলে যে সে জিয়ানের কাছের একটি বইতে ডং হওয়ার ছবি দেখেছে, তবে তাদের মিল নেই। ডং হওয়া তার এসব কথায় পাত্তা না দিয়ে হাঁটতে শুরু করে।
ফেংজিও যেতে যেতে ডংহুয়াকে বলছিল, আপনি যেহেতু আমার জীবন বাঁচিয়েছেন, অবশ্যই আমার এটা রিপে করা উচিত। আমার আন্টি আমাকে শিখিয়েছে কেউ উপকার করলে তার প্রতিদান অবশ্যই দিতে হয়। যা হোক, ডংহুয়া সেখান থেকে ওই নদীর পাড়ে আসে যেখানে বেল অফ দ্য ইস্ট এম্পায়ার ছিল। সেখানে একজন গার্ডও ছিল যে 70,000 বছর ধরে এখানে গার্ড দিচ্ছিল। ডংহুয়া ওই গার্ডকে বলে যে 70,000 বছর হয়ে আসছে, যদি এখানে কোনো উল্টাপাল্টা কিছু দেখো তাহলে আমাকে ডাকবে। এটা বলে সে ওই গার্ডকে একটি ঝুনঝুনি টাইপ দিয়ে যায়। তবে ফেংজিও অদ্ভুতভাবে ওই ঝুনঝুনিটাকে দেখছিল। এরপরেই আমাদের ইয়ানজিকে দেখানো হয় যে তার বাবাকে দেখতে সেই নদীর পাড়ে এসেছিল। সে আনমনে তার বাবাকে বলে যে বাবা, যুদ্ধের পর থেকে লিউনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লি জিংও কেমন যেন অচেনা হয়ে গিয়েছে। তুমি দোয়া করো আমি যেন লিউনকে খুব দ্রুত খুঁজে পাই। ইয়ানজি তো আর জানতো না যে লি জিংই লিউনকে আটকে রেখেছে। ইয়ানজি নিজের মনের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। তবে দেখা যায় বেল অব দ্য ইস্ট এম্পায়ারের ভিতরে তখনও কিনচ্যাং জেগেছিল। পরবর্তী সিনে দেখা যায় ইয়েহুয়ার সাথে থার্ড প্রিন্স কথা বলছে। থার্ড প্রিন্স ইয়েহুয়াকে বলে, তুমি তো দেখেছোই তোমার আঙ্কেল আর শাওজিং একে অপরকে কতটা ভালোবাসে। তোমার উচিত তোমার আঙ্কেলকে সাহায্য করা। ইয়েহুয়া জিজ্ঞাসা করে যে সে কিভাবে তার আঙ্কেলকে সাহায্য করতে পারে। থার্ড প্রিন্স বলে, যেহেতু গড রিয়েলম এবং কিনকিউয়ের মধ্যে একটি প্রমিস হয়েছিল এই বিয়ের, তাই হ্যাভেনলি লর্ড কোনোভাবেই তার কথা নড়চড় হতে দিবে না। তবে কথাটা তো বিয়ে নিয়ে, তাই তুমি যদি কিয়ানকে বিয়ে করো তাহলে তোমার সেকেন্ড আঙ্কেলের কিয়ানকে বিয়ে করতে হবে না। তাকে হয়তো হ্যাভেনলি লর্ড মাফও করে দিতে পারে। ইয়েহুয়া তখন কিছু চিন্তা না করে বলে যে ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি। থার্ড প্রিন্স বলে, তুমি তো চিন্তা না করেই বললে। ইয়েহুয়া বলে, হ্যাভেনের ভালোর জন্য তার কোনো কিছু চিন্তা করতে হয় না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় জিয়ান আর কিয়ানের বাবা হ্যাভেনলি লর্ডকে বলছিল এই বিয়েটা বন্ধ করে দিতে। তবে হ্যাভেনলি লর্ড বলে যে সে কোনোভাবেই এই বিয়েটা বন্ধ করতে পারবে না, কেননা সে কিনকিউকে কথা দিয়েছে। আর এটা শুধুমাত্র তো একটা বিয়ে না, এটা হ্যাভেনলি লর্ডের প্রমিস। তো কিয়ানের বাবা তখন বলে যে আপনি ঠিকই বলেছেন, এই বিয়ে ভাঙা উচিত না। জিয়ান তখন উঠে এসে বলে কিয়ানো এই বিয়ে নিয়ে তেমন ইন্টারেস্টেড ছিল না, আর সেকেন্ড প্রিন্সও অন্য কাউকে ভালোবাসে, তাহলে এই বিয়ে কিভাবে সম্ভব। কিয়ানের বাবা তখনও বলে যে হ্যাঁ হ্যাঁ, জিয়ান তো ঠিক বলছে। হ্যাভেনলি লর্ড তখন বলে যে ফক্স কিং, আপনি কোন পক্ষে, বিয়ে ভাঙা নাকি না ভাঙা? আপনি তো দুই পক্ষের সাথেই সহমত হচ্ছেন। কিয়ানের বাবা তখন বলে যে দুইজনেই যদি ঠিক কথা বলে তাহলে আমি কি করব। কিয়ানের বাবা বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল। সেখানে ইয়েহুয়া আসলে হ্যাভেনলি লর্ড ইয়েহুয়ার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। জিয়ান তো ইয়েহুয়াকে দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসাই করে বসে যে ইয়েহুয়া কি মোয়ানের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা। তবে হ্যাভেনলি লর্ড বলে যে মোয়ানের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। জিয়ান বলে যে হ্যাঁ, আসলে এটা সম্ভব না, কেননা সে যদি মোয়ানের সাথে সম্পৃক্ত হতো সে সবার আগে কুনলুন মাউন্টেনে ফিরে যেত, কেননা মোয়ানের সবচেয়ে প্রিয় জায়গা ছিল কুনলুন মাউন্টেন। যা হোক, এরপরে দেখা যায় শ্যাংজি শাওজিংকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। সে শাওজিংকে বলে যে সমস্ত গডদের নিয়ে হ্যাভেনলি লর্ড মিটিং করছে, এটাই উপযুক্ত সময় হ্যাভেনলি লর্ডের কাছে মাফ চাওয়ার। হয়তো সমস্ত গডদের দিকে তাকিয়ে সে তাদেরকে মাফও করে দিতে পারে। এটা ভেবে তারা রাজদরবারে চলে আসে। হ্যাভেনলি লর্ড তাদের মাফ তো করেই না, বরং তারা যখন বলে যে তারা দুইজনে একসাথে আত্মহত্যা করবে, হ্যাভেনলি লর্ড বলে যে ঠিক আছে, দুইজন একসাথে মরে যাও, তাও আমি কোনোভাবেই তোমাদেরকে মেনে নিব না, কেননা শ্যাংজি তো হ্যাভেনলি লর্ডের নাক কেটে দিয়েছিল কিয়ানের সাথে বিয়েতে নিষেধ করে। শ্যাংজি তখন উঠে দাঁড়িয়ে শাওজিংকে বলে, আমরা একসাথে বাঁচতে না পারি, একসাথে মরতে তো পারি। তুমি আগে যাও, আমি তোমার পরেই আসছি। তবে আমি মিলিয়ন বছর বাঁচলেও তোমার সাথে যে 3 মাস আমার পরিচয় ছিল, সেই সময়টাই ছিল সেরা সময়। শাওজিং তখন বলে যে আমি আপনার সাথে মরতেও রাজি আছি। শ্যাংজি যখন শাওজিনকে মারতেই যাবে তখনই জিয়ান তাকে আটকে দেয়। জিয়ান হ্যাভেনলি লর্ডকে বলে যে মনে হচ্ছে তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে। এরই মধ্যে থার্ড প্রিন্স দাঁড়িয়ে বলে যে সে একটি কথা বলতে চায়। সে হ্যাভেনলি লর্ডকে বুঝিয়ে বলে যে আপনি প্রমিস করেছিলেন হ্যাভেন এবং কিনকিউয়ের মধ্যে একটি বিয়ের অনুষ্ঠান হবে, যাতে করে হ্যাভেন এবং কিনকিউয়ের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকে।
কেমন হয় যদি কিয়ানের সাথে হ্যাভেনের অন্য কোনো হাই ইমর্টালের বিয়ে ঠিক করা হয়। কেননা সেকেন্ড প্রিন্সের সাথে জোর করে কিয়ানের বিয়ে দিলেও সে বিয়ে তো তেমন একটা সুখকর হবে না। জিয়ান এই বিষয়ে সহমত পোষণ করে। তবে তেমন হাই ইমর্টাল কে আছে যে কিয়ানকে বিয়ে করতে পারে? থার্ড প্রিন্স তখন ইয়ে হওয়ার কথা বলে, যেটা শুনেই সুজিনের মুখটা কালো হয়ে যায়। সুজিন তো ইয়ে হুয়াকে ভালোবাসে। জিয়ান এই বিষয়টাতে রাজি হয়ে যায়। কিয়ানের বাবা তখন বলে যে একটা বিয়ে ভাঙতে সে আর একটা বিয়ে নিয়ে গেলে কিয়ান নিশ্চয়ই ঝামেলা বাঁধিয়ে বসবে। জিয়ান তখন বলে যে যা হবে পরে দেখা যাবে, তবে ইয়ে হুয়া কিয়ানের জন্য গুড ম্যাচ। কিয়ানের বাবাও তখন রাজি হয়ে যায়। হ্যাভেনলি লর্ড ইয়েহুয়াকে জিজ্ঞাসা করে যে তার মতামত কি। ইয়েহুয়া তখন সামনে এসে বলে যে হ্যাভেনলি লর্ড যেটা সিদ্ধান্ত নিবে সে সেটাই করবে। হ্যাভেনলি লর্ড তখন ইয়েহুয়ার সাথে কিয়ানের বিয়ে ফিক্সড করে। বেচারি সুজিন। তবে শ্যাংজিকে শাস্তি হিসেবে তাকে হ্যাভেন থেকে বের করে দেয়া হয়। তবে সে তার সাথে শাওজিংকে নিয়ে যেতে পারে। সে আর কখনোই হ্যাভেনে ফিরে আসতে পারবে না। কিন্তু শ্যাংজি তাতেই খুশি ছিল, যেহেতু সে শাওজিং এর সাথে থাকতে পারবে। এরপরেই দেখা যায় থার্ড প্রিন্স আর ইয়েহুয়া যখন বের হয়ে আসছিল, থার্ড প্রিন্স ইয়েহুয়াকে বলছিল যে আমার খুব অপরাধ বোধ কাজ করছে, আমি তোমার উপরে জোর করে এসব চাপিয়ে দিলাম না তো? ইয়েহুয়া ডিরেক্টলি বলে আপনার যদি অপরাধ বোধ কাজ করে তাহলে আপনি কিয়ানকে বিয়ে করছেন না কেন? থার্ড প্রিন্স বলে যে কিয়ান একজন কুইন, আমার সাথে কিয়ানের সাথে কখনোই ম্যাচ করে না। এটা যদি আমি বলতাম কিন্তু এক কথায় এই সম্বন্ধ না করে দিত। ইয়েহুয়া তখন বলে যে ঠিক আছে, আর এক্সপ্লেন করতে হবে না। সে সেখান থেকে চলে যায়। তবে ইয়েহুয়ার ঘরে বসে সুজিন কান্না করছিল। ইয়েহুয়া সেখানে আসতেই সুজিন ইয়েহুয়ার কাছে গিয়ে বলে যে তুমি বিয়েতে হ্যাঁ কেন বললে? ইয়েহুয়া স্বাভাবিকভাবেই বলে যে না বলবো কেন। সুজিন তখন বলে যে তুমি কি দেখতে পাও না আমি তোমাকে কতটা পছন্দ করি? তবে ইয়েহুয়া কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছিল। সুজিন ইয়েহুয়াকে আটকালে ইয়েহুয়া বলে যে আমি তোমাকে সব সময় আমার আন্টির চোখে দেখেছি, আমি তোমাকে আমার মায়ের মতো সম্মান করেছি, তোমার জন্য কখনোই আমার ফিলিংস ছিল না। ইয়েহুয়া তখন বলে যে কেন, আমি তোমার থেকে 20,000 বছরের বড় এই কারণে? কিয়ান তো তোমার থেকে 90,000 বছরের বড়, তাহলে তুমি কেন তাকে বিয়ে করছো? ইয়েহুয়া তখন বলে তুমি যদি কিয়ানের সাথে নিজের তুলনায় করতে চাও তাহলে কিয়ানের মতো হয়ে দেখাও, যাতে করে আমার আর কোনো চয়েস না থাকে তোমাকে বিয়ে করা ছাড়া। যেহেতু ইয়েহুয়ার কিয়ানকে বিয়ে করতেই হবে এমন একটা অবস্থা। সুজিন এই কথা শুনে প্রচন্ড আঘাত পায়। তবে তাও সুজিন হাল ছাড়ে না। সে ইয়েহুয়ার মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে থাকে। ইয়েহুয়ার মা তখন বলে যে আমার সামনে হাঁটু গেড়ে বসে থেকে কোনো লাভই নেই। হ্যাভেনলি লর্ড ইয়েহুয়ার সমস্ত দায়িত্বে। সুজিন হ্যাভেনলি লর্ডের কাছে যেতে চাচ্ছিল, তবে ইয়েহুয়ার মা সুজিনকে বুঝিয়ে বলে যে আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো লালন পালন করেছি। হ্যাভেনলি লর্ড কখনোই তোমার সাথে ইয়েহুয়ার বিয়ে দিতে রাজি হবে না। সে কিনকিউয়ের সাথে ইয়েহুয়ার বিয়ে দিচ্ছে এটা তো কোনো ভালোবাসার জন্য না, বরং কিনকিউয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য। একরকম সে কিনকিউয়ের পাওয়ারটা কিনে নিচ্ছে। তোমার পিছনে তোমার কোনো ক্লান নেই যে হ্যাভেনকে সাপোর্ট দিতে পারবে। সুজিন তখন বলে যে আমি ইয়েহুয়াকে পাবো না, কেননা আমার কোনো ক্লান নেই। ইয়েহুয়ার মা বলে যে তিক্ত হলেও এটাই সত্যি, আর তাছাড়া ইয়েহুয়ার যদি তোমার প্রতি ফিলিংস থাকতো তাও একটা চান্স ছিল, তবে ইয়েহুয়ার তো তোমার প্রতি কোনো ফিলিংস নেই। সুজিনের আর তো কিছু বলার থাকে না। ইয়েহুয়ার মা সুজিনের হাত ধরে বলে যে এমন কাউকে চয়েস করো যে তোমাকে ভালোবাসবে, ইয়েহুয়ার পিছনে পড়ে থেকো না। এরপরেই দেখা যায় ফেংজিউ আবারও সেই নদীর পাড়ে যায় এবং ওই বৃদ্ধ পাহাড়দারকে উল্টাপাল্টা বুঝিয়ে তাকে একটি বাঁশি দিয়ে ওই ঘুঙরুটা নিয়ে নেয়। সে এটা বলে যে ডং হয় তাকে পাঠিয়েছে ওই ঘুঙরুটার বদলে এই বাঁশিটা দেওয়ার জন্য, এই বাঁশি বাজালে ডং হওয়া উপস্থিত হবে। যা হোক, এরপরেই আমাদের ঘোস্ট রিয়েলম দেখানো হয়, যেখানে জুয়ানু একজন মেয়েদের উপরে অত্যাচার করছিল, কেননা ওই মেয়েড লিজিং এর বাচ্চার মা হতে চলেছে। লিজিং মেয়েডদের সাথে থাকতো তবে জুয়ানুকে টাচ করতো না। এটা জুয়ানুর মনের সবচেয়ে বড় কষ্ট। সে ওই মেয়েডকে মেরে ফেলার হুকুম দেয়। ওই মেয়েড প্রথমে তো অনেক কাকুতি মিনতি করে, তারপর যখন কাজ হয় না সে রেগে গিয়ে বলে তুমি কখনোই বাচ্চার মা হতে পারবে না, তুমি কিনকিউর সাথে যে বেইমানি করেছো এগুলো তারই ফল, তোমার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। এটা শুনে জুয়ানু ওই মেয়েটকে মারধর করে এবং বলে যে তাকে ভাল্লুকের সামনে ফেলে দিতে, মানে ভাল্লুক দিয়ে খাইয়ে ফেলতে বলে।
তবে জোয়ানুকে দেখেই বোঝা যাচ্ছিল সে মোটেও সুখে নেই। পরবর্তী সিনে দেখা যায় কিয়ান কোথাও একটা যাচ্ছিল, তবে তাকে ফলো করছিল ফেংজিউ। কিয়ান হাঁটতে হাঁটতে কুনলুন মাউন্টেনে চলে আসে। সে কুনলুন মাউন্টেনের ভেতরে গিয়ে নিজের পুরনো স্মৃতিগুলোকে মনে করছিল। সে কুনলুন মাউন্টেনে থাকা সময়গুলোকে প্রচন্ড রকম মিস করছে। সেখানে বসে বসে কিয়ান ড্রিঙ্ক করে। তবে এই পুরোটা সময় ফেং জিউ তাকে ফলো করছিল আর মনে মনে ভাবছিল তার ফুপু লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্ক করার জন্য এখানে এসেছে। ফেং জিউ তো প্রচন্ড রকম বোকা একটা মেয়ে ছিল। কিয়ান তখন ফেং জিউকে সামনে নিয়ে আসে এবং বলে যে তুমি আমাকে ফলো করতে করতে অনেক দূর পর্যন্তই চলে এসেছো। কিয়ান একটি ম্যাজিকের স্ক্রিপ্ট বের করে বলে এটা বেল অফ দ্য ইস্ট এম্পায়ারের ফরমেশন। মাস্টারের পরে এটা আমি জানতাম এবং আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই ফরমেশন বিলুপ্ত হয়ে যাবে। তাই আমি এই ফরমেশন তোমাকে দিয়ে যাচ্ছি, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি জানবে এই ফরমেশন বিলুপ্ত হয়ে যাবে না। কিয়ান সেখান থেকে যাওয়ার আগে ফেংজিউকে ঘুম পাড়িয়ে রেখে যায় 3 দিনের জন্য। ফেংজিউ ঘুম থেকে জাগলে তার কাছে থাকা ডং হোয়ার বেলের কারণে ডং হোয়া এখানে এসে ফেংজিউকে উদ্ধার করবে। কিয়ান জানতো ফেংজিউ ডং হোয়ার দেয়া সেই ঘুঙরু নিয়ে এসেছে। যা হোক, কিয়ান সেখান থেকে ডিরেক্ট সে নদীর পাড়ে চলে যায়। সে আবারও বেল অফ দ্য ইস্ট এম্পায়ারকে সারপ্রাইজ করার জন্য এসেছিল, যেহেতু 70,000 বছর হয়ে গিয়েছে। তবে কিয়ান যখন বেল অফ দ্য ইস্ট এম্পায়ারকে সিল করতে যায়, ভেতরে ঘোস্ট কিং জেগেছিল। সে কিয়ানকে বলে তোমার সাহস তো কম না, তুমি আমাকে সিল করার চেষ্টা করছো। তবে কিয়ান বলে তুমি কি ভেবেছো মাস্টার মারা গিয়েছে, তুমি বের হয়ে আবারও পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে? সেটা আমি বেঁচে থাকতে কখনোই হতে দিব না। এবং সে ওই ওয়েপেনটাকে সিল করার চেষ্টা করে। তবে ভেতর থেকে ঘোস্ট কিং কিয়ানের উপরে আক্রমণ করে, আর সাথে সাথেই আকাশে এমনভাবে বজ্রপাত হয় যেটার শব্দ সবাই শুনতে পায়। কিয়ানকে ঘোস্ট কিং এত জোরে আঘাত করে যে কিয়ান সেখান থেকে ছিটকে পড়ে যাচ্ছিল। ঘোস্ট কিং তখন বলে যে তুমি আমাকে আটকানোর চেষ্টা করেছো, তোমাকে আমি মর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দিব। তুমি সারা জীবন সেখানে মানুষের মতো যন্ত্রণা ভোগ করবে, তুমি জানবে না তুমি আসলে কে। এটা বলে তার কপালে ছোট একটি চিহ্ন এঁকে দেয় এবং দেখা যায় কিয়ান একটি জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। ডং হওয়া ওই বজ্রপাতের শব্দ শুনে সে নদীর পাড়ে আসে। তবে সে সেখানে সে সবকিছু শান্তই দেখতে পায়, কেননা কিয়ান অলরেডি এই ওপেনটাকে সিল করে দিয়েছিল। সে ওইখানে থাকা গার্ডের থেকে জানতে পারে যে এখানে খুব সুন্দর একটি মহিলা এসেছিল। ডং হওয়া চিন্তা করে যে এখানে কে আসতে পারে। পরবর্তী সিনে দেখা যায় কিয়ানের যখন জ্ঞান ফেরে তার কিছুই মনে ছিল না। সে তার পাশে পড়ে থাকা ওই পাখাটিকে ধরেও চিনতে পারে না যে এটা কত শক্তিশালী একটি ওয়েপন। সে সেখানে একটি বিড়াল খুঁজে পায় এবং ওই বিড়ালটিকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে যখন এগিয়ে যায়, একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। ওই বাড়িতে গিয়ে সে খুঁজছিল যে কেউ সেখানে আছে কিনা, তবে কেউই সেখানে ছিল না। কিয়ান বাড়ির ভিতরে গিয়ে ছোট্ট একটি আয়নায় নিজের মুখ দেখে এবং চিন্তা করতে থাকে সে আসলে কে। তার তো কিছুই মনে ছিল না। আর এখানে ড্রামার এই এপিসোডটি শেষ হয়ে যায়।